জিরো টু অ্যাডভান্সড ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং এর লং কোর্সকে কেন্দ্র করে আমরা যে 5টি ফ্রি ক্লাস দিতে যাচ্ছি তার এটি প্রথম ক্লাস। এই ক্লাসে আমরা আলোচনা করব 3টি বিষয় নিয়ে। নাম্বার 1, রুলস ছাড়াই কিভাবে ট্রান্সলেশন করা যায়। নাম্বার 2, ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং যদি আমি নিজে নিজে শিখতে চাই তাহলে আমি কিভাবে প্রস্তুতি নিব। নাম্বার 3 হলো বিসিএস ব্যাংকের মতো রিটেন পরীক্ষাকে কেন্দ্র করে ইংরেজির প্রস্তুতি কেমন হবে। এই 3টা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা একটা বিষয় জানি যে আমরা ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং কেন শিখব। ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিংটা কি? সোজা কথা যদি আমি বলি, মন খুলে ইংরেজিতে লেখা। মানে আপনার যা মন চায় আপনি তাই লিখবেন ইংরেজিতে। সেটা হতে পারে প্রিয়তমার কাছে একটা চিঠি, কিংবা প্রিয় মানুষের কাছে একটা চিঠি, কিংবা হতে পারে কারো কাছে একটা আবেদনপত্র, ছোট্ট একটা বিষয়কে কেন্দ্র করে প্যারাগ্রাফ, বা বিশাল দৈর্ঘ্যের 1000 শব্দের একটা এসে, কিংবা 300-350 শব্দের ফোকাস রাইটিং, বা কোনো বিষয়ের উপর আর্গুমেন্ট রাইটিং, ফিচার রাইটিং। আপনার এনি পিস অফ রাইটিং আপনি যদি ইংলিশে লিখতে চান আপনাকে শিখতে হবে ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং। তাহলে আমরা ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং তবুও যদি বলি যে কেন আমরা শিখবো, আপনি যদি বিসিএস লিখিত পরীক্ষা দিতে চান আপনাকে ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং এ বসগিরি করা শিখতে হবে। আপনি যদি চান ব্যাংকে লিখিত পরীক্ষা দিবেন আপনাকে ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে হবে। আপনি যদি চান 9ম থেকে 12 গ্রেডের যে কোনো জবের লিখিত পরীক্ষা অংশগ্রহণ করবেন আপনার ফ্রি হ্যান্ড রাইটিং লাগবে। আপনার যদি টার্গেট হয় দেশের বাইরে যাওয়া, নিশ্চয়ই আপনি আইএলটিএস এ বসবেন। তো আইএলটিএস এর রিডিং, রাইটিং, লিসনিং, স্পিকিং এই 4টা মডিউলের মধ্যে আমাদের রিডিং এবং রাইটিং এই 2টা কভার হয়ে যাবে আপনার ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স দিয়ে। কারণ কোর্সটা রাইটিং এর হলেও এখানে রিডিংও থাকবে। আপনার ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলকে সমৃদ্ধ করতে আজই সংগ্রহ করুন জিরো টু অ্যাডভান্সড ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং বইটি, রিটেন বাই এম রুবেল রানা অ্যান্ড পাবলিশড বাই ENG লার্নিং। আচ্ছা, আর কোন কাজে লাগবে? প্রফেশনাল রাইটিং। অনেকে আছেন বিভিন্ন প্রতিষ্ঠানে জব করেন, ভালো মেইল লিখতে পারেন না, ইমেল লিখতে পারেন না, বসকে ভালো নোট লিখতে পারেন না, ইংরেজিতে কোনো রিপ্লাই দিতে গিয়ে থমকে যান, তাদের জন্য পারফেক্টলি কাজে দিবে হচ্ছে আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং। এরপর আসেন একাডেমিক রাইটিং। যারা কলেজ, উচ্চ মাধ্যমিক কিংবা মাধ্যমিক লেভেলে একাডেমিক রাইটিংকে ভয় পান তাদের জন্য শিখতে হবে ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং। এবং যাদের টার্গেট ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়ে লিখিত পরীক্ষা যদি হয় যেখানে রিটেন পার্ট থাকে ইংলিশের, সেটা কাজে দিবে। অর্থাৎ ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং দিয়ে আপনি সেই সব জায়গায় চমৎকারভাবে কাজে লাগাতে পারবেন যেখানে আপনার ইংরেজির লিখিত টাইপের প্রশ্ন থাকে। সো আপনাকে শিখতে হবে ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং। আর যদি এগুলোর কোনোটাই আপনার প্রয়োজন নাও হয়, অন্তত ইংরেজি ভাষা শেখার জন্য আপনাকে রাইটিং শিখতে হবে। কিভাবে একটি রুল দিয়ে যে কোনো ট্রান্সলেশন করা সম্ভব? কিভাবে সম্ভব? আমরা ছোটবেলায় যে নিয়মটা জানি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এটা দিয়েই সম্ভব। যেমন আমরা যদি এই বাক্যটাতে চিন্তা করি, রেমিটেন্স হলো আমাদের বৈদেশিক মুদ্রা আয়ের দ্বিতীয় বৃহত্তম উৎস, তাহলে এখানে ভার্ব কোনটা? এখানে ভার্ব শব্দটি হলো। সিম্পল চিন্তা করবেন আপনি। সাধারণ চিন্তাটা হলো এই ভার্বের আগের অংশটাকে আমরা ধরে নিব, আবারও বলছি ধরে নিব এটা সাবজেক্ট, আর ভার্বের পরে যে অংশটুকু থাকে আমরা ধরে নিব এটা হলো অবজেক্ট। হ্যাঁ, এটার নাম এই মুহূর্তে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট নাকি অ্যাডভার্বিয়াল এটা নিয়ে আপনাকে পেইন নেওয়ার দরকার নেই। আপনি ধরে নিবেন ভার্বের আগেরটা সাবজেক্ট আর ভার্বের পরেরটা কি? অবজেক্ট। এখন আপনার অনুবাদ করার কাজ। সাবজেক্টটা কি আছে? রেমিটেন্স। তো রেমিটেন্সকে আমরা প্লুরাল ফর্ম হিসেবে ব্যবহার করতে পারি। তাহলে আমি সিঙ্গুলার যদি রাখি তাহলে কি হবে? রেমিটেন্স। ওকে, এবার হলোর ইংলিশ ভার্ব। ভার্ব কি? হলো। হলোর ইংলিশ কি? এম, ইজ, আর। রেমিটেন্স তো সিঙ্গুলার নাম্বার, তাহলে ইজ হবে। সাবজেক্ট পেলাম, ভার্ব পেলাম, এবার আমার কমপ্লিমেন্ট বা অবজেক্ট আমি নিব। ওকে, কিন্তু আমরা দেখতেছি এই পুরো অংশটা জুড়ে হয়ে গেল অবজেক্ট, পুরো অংশটা মিলে অবজেক্ট। তাহলে কি করণীয়? করণীয় হচ্ছে এরকম, যখন কয়েকটা শব্দ মিলে বাক্যের একটা অবজেক্ট হবে কিংবা কয়েকটা শব্দ মিলে বাক্যের একটা পার্ট হবে, সেটা একটা ফ্রেজ। আর এরকম যে কোনো বাংলা ফ্রেজকে অনুবাদ করতে হয় পেছন দিক থেকে। তাহলে রেমিটেন্স কি? আমাদের দ্বিতীয় বৃহত্তম উৎস। পেছন থেকে আসেন। আবার দ্বিতীয় ইংলিশ কি? সেকেন্ড। বৃহত্তম ইংলিশ কি? লার্জ থেকে লার্জেস্ট। ওকে, এবার উৎসর ইংলিশ কি বলেন? সোর্স। তাহলে আমরা পেছনের পার্টটুকুর ইংলিশ লিখছি। এবার এই যে র, এই র এর ইংলিশ হবে অব। এবার আয়, আয় করার ইংলিশ কি? আর্ন, কিন্তু আমাকে লিখতে হবে আর্নিং,
কারণ টু বাদে অন্য প্রেপোজিশনগুলোর পর ভার্ব প্লাস আইএনজি হয়, আর্নিং। এবার কি আর্নিং? বৈদেশিক মুদ্রা, ফরেন কারেন্সি, ফরেন কারেন্সি। ওকে, তাহলে আমার সাবজেক্ট হলো, ভার্ব হলো, অবজেক্ট হয়ে গেল। সো হয়ে গেল বাক্য অনুবাদ। আচ্ছা, এখানে একটা বিষয় আপনাদেরকে বোঝানো দরকার। আমি যদি একটা সেন্টেন্স লিখি, রাকিব ইজ আ স্টুডেন্ট। আপনার ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলকে সমৃদ্ধ করতে নরমালি আজই আমরা সংগ্রহ জানি করুন একটা জিরো টু ভার্বের আগের অ্যাডভান্সড অংশকে ইংলিশ সাবজেক্ট ফ্রি বলি, হ্যান্ড রাইটিং ভার্বের বইটি। পরের অংশ কি বলি? অবজেক্ট বলি। কিন্তু আমি দাবি করতেছি এটা অবজেক্ট না, এটার নাম হলো সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। আসলে নাম কেন কমপ্লিমেন্ট হলো আমরা একটু জেনে নেই খুব সহজ করে। আচ্ছা ভাই, যদি আমি এই অংশটুকুকে মুছে দেই, মনোযোগ দেবো সবাই, যদি আমি এটাকে মুছে দেই, শুধু বললাম রাকিব ইজ, রাকিব হলো, আবারও বললাম ভাই রাকিব, রাকিব হলো, আপনি কিন্তু বিরক্ত হবেন, ভাই রাকিব কি, এটা তো বলবেন আগে, রাকিব কি? রাকিব একজন ছাত্র। তার মানে এই অবস্থায় যদি আমি রাকিবকে রাখি, রাকিব এখানে বাক্যের সাবজেক্ট, কোনো সন্দেহ নেই, কিন্তু এই সাবজেক্টটা কমপ্লিট না, ইনকমপ্লিট মেসেজ দিচ্ছে আমাদেরকে, এ কিন্তু কমপ্লিট না। যখন আমি বলবো রাকিব ইজ আ স্টুডেন্ট, তখন সাবজেক্টের পরিচয়টা কিন্তু কমপ্লিট হলো। তার কারণে? আ স্টুডেন্টের কারণে। তার মানে এই ফ্রেজটা সাবজেক্টকে কমপ্লিট করে, এই জন্য এটার নাম বলা হয় সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। এটা চেনার আরেকটা সহজ উপায় হলো, খেয়াল করেন, চেনার আরেকটা সহজ উপায় হলো, যখন আমরা দেখব কোন ভার্বের পূর্বের অংশ আর এই পরের অংশ দুটোই যদি একজনকে বুঝায়, তখন এই পরের অংশটাকে বলা হয় সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। দেখেন, যে রাকিব সেই কিন্তু স্টুডেন্ট, যে স্টুডেন্ট সেই কিন্তু রাকিব, তার মানে এটার নাম হলো সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, এটাকে অবজেক্ট বলা যাবে না। তার মানে বুঝতে পারছেন যে ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে গেলে এরকম বেসিক গ্রামারের প্রয়োজন আছে, আছে কি না? আছে। আপনাকে জানতে হবে অবজেক্ট আর কমপ্লিমেন্টের মধ্যে পার্থক্যটা কি, কোনটা অ্যাডভার্ব অফ ম্যানার, কোনটা প্লেস, কোনটা টাইম, কোনটা রিজন, অনেক কিছু জানার আছে, আমরা সবই জানবো ইনশাল্লাহ। তাহলে আমাদের প্রথম সেন্টেন্সটা অনুবাদ হয়ে গেল, আর এই সেন্টেন্সটাকে অনুবাদ করতে গিয়ে যতটুকু গ্রামার দরকার সেটা আমরা বুঝলাম। এবার পরের বাক্যে কি বলছে? রেমিটেন্স হলো অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি। এখানে বাক্যের ভার্ব কোনটা? এই যে হলো। এটা যদি ভার্ব হয় তাহলে রেমিটেন্স হচ্ছে আমার বাক্যের কি? সাবজেক্ট। সাবজেক্ট পেলাম, ভার্ব পেলাম, আর বাকিটা কি? ভাই বাকিটার নাম অবজেক্ট নাকি কমপ্লিমেন্ট, যদি এটা আমি নাও জানি কোনো সমস্যা নেই। আপনার কাজ হলো আগে সাবজেক্টকে অনুবাদ করা, তারপর ভার্বকে অনুবাদ করা, এরপর বাকি যা থাকে সব আপনি পেছন দিক থেকে অনুবাদ করে দিবেন, আপনার কাজ শেষ। তাহলে আমি আবারও লিখলাম রেমিটেন্স, আবারও আমি রেমিটেন্স লিখলাম। এবার ভার্ব, ভার্ব কি? হলো, হলোর জন্য আবার কি দিলাম? ইজ। সাবজেক্ট হয়েছে, ভার্ব হয়েছে। আর দেখো এখন বাকি যে অংশটুকু আছে এটাকে আমি অনুবাদ করব। কি লেখা আছে? অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি। কোন দিক থেকে অনুবাদ করতে হবে? পেছন দিক থেকে অনুবাদ করতে হবে। অন্যতম প্রধান। আচ্ছা, অন্যতম মানে কি? অন্যদের মধ্যে একটা, তাহলে ওয়ান, ওয়ান অফ দা। প্রধান এর ইংলিশ কি হতে পারে? প্রিন্সিপাল হতে পারে, মেইন হতে পারে, ই হতে পারে, কে ই ওয়াই, ঠিক আছে, প্রমিনেন্ট হতে পারে। ওয়ান অফ দা কি চালিকা শক্তি, যাকে ইংলিশে বলে ড্রাইভিং ফোর্স। কিন্তু এখানে ফোর্স তো হবে না, ফোর্সেস হবে, কারণ অনেকগুলো চালিকা শক্তির মধ্যে একটা। ওয়ান অফ দ্য কি ড্রাইভিং ফোর্সেস। তাহলে অন্যতম প্রধান চালিকা শক্তি, এইটুকু ইংলিশ আমি লিখেছি। এবারে আগের শব্দটা কি আছে? র। র এর ইংলিশ কি? অব। এবার অর্থনীতির জন্য আমি লিখলাম দা ইকোনমি, অব দা ইকোনমি। তাহলে আমার সেন্টেন্সটা কি হলো? রেমিটেন্স ইজ ওয়ান অফ দা কি ড্রাইভিং ফোর্সেস অফ দা ইকোনমি। রেমিটেন্স হলো অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি। আমি জানি এখানে আপনার কিছু প্রশ্ন আসতেছে, ইকোনমির সামনে কেন দা দিলাম, কারো কারো প্রশ্ন আসবে ড্রাইভিং ফোর্সকে কেন ফোর্সেস করলাম। হ্যাঁ, আমরা এইসব প্রশ্ন আসবো, বেসিকটা তো বুঝতেছেন। আচ্ছা, এবার কি বলছে? রেমিটেন্স আমাদের অর্থনীতিকে সমৃদ্ধ করে, এটা আরেকটা বাক্য। আচ্ছা, এখানে ভার্ব কোনটা ভাই? সমৃদ্ধ করে, এটা ভার্ব। একটা ভার্বকে
একটা ভার্বকে যদি আমরা কে অথবা কারা দিয়ে প্রশ্ন করি তাহলে উত্তর হিসেবে আমরা সাবজেক্ট পাই, আর একটা ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসেবে আমরা অবজেক্ট পাই। মনে রাখবো, একটা ভার্বকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসেবে সাবজেক্ট পাওয়া যায়, আর কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসেবে অবজেক্ট পাওয়া যায়। কে বা কারা দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট। সত্যি বলতে আমি যখন এরকম বেসিক ধরে পড়াই আপনারা অনেকে বিরক্ত হন, আমি জানি অনেকেই বিরক্ত হন। কারা বিরক্ত হন? যারা মোটামুটি এগুলো জানেন। ভাই কি করব, আমার কোর্সই তো হচ্ছে 0 টু অ্যাডভান্সড ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং, সো আমাকে তো 0 থেকে অ্যাডভান্স যেতে হবে। এখন আমার যে ভার্বটা আছে, রেমিটেন্স আমাদের অর্থনীতিকে সমৃদ্ধ করে, এখানে ভার্ব কি সমৃদ্ধ করে। তো আমি ভার্বটাকে প্রশ্ন করলাম কাকে সমৃদ্ধ করে, কাকে 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 সমৃদ্ধ করে, বলেন কাকে সমৃদ্ধ করে, কাকে সমৃদ্ধ করে? আমাদের অর্থনীতিকে। এই যে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসেবে যা পাই তার নাম হচ্ছে বাক্যের কি অবজেক্ট। এখন যদি বলি কে সমৃদ্ধ করে, রেমিটেন্স, তার মানে রেমিটেন্স হলো বাক্যের সাবজেক্ট। ভাই আপনার আর কি লাগে, আপনি সাবজেক্ট নেবেন, ভার্ব নেবেন, অবজেক্ট নেবেন। ওকে, তাহলে আমার সাবজেক্ট আবারও লিখলাম কি রেমিটেন্স। এখানে একটা মজার বিষয় আছে দেখবেন। এবার ভার্ব কি সমৃদ্ধ করে। ভাই সমৃদ্ধ করার ইংলিশ ধরো তুমি জানো না, আমি জানি না সমৃদ্ধ করার ইংলিশ, তখন আমি কি করব? তখন আমাকে বুঝতে হবে সমৃদ্ধ করা মানে আসলে কি বুঝায়। উন্নত করা, এই উন্নত করার ইংলিশ তো আমি জানি স্যার, ডেভেলপ, তুমি ওইটাই লিখো। অর্থাৎ কোনো বাংলা শব্দের সরাসরি ইংরেজি যদি আমি না জানি, আমাকে বাংলাটার বাংলা খুঁজতে হবে, তাহলে আমার জন্য ইজি হয়ে যাবে। তাহার দুহিতা আমার সামনে উদয় হইল। আরে ভাই এটা সহজ কথা, তার মেয়ে আমার সামনে দাঁড়ালো। তার মানে আসলে ইংরেজি খুব কঠিন না, বাংলাই কঠিন, বাংলা বোঝাটাই কঠিন। তাহলে এখানে সমৃদ্ধ করে মানে কি উন্নত করে। আপনি ডেভেলপ লিখতে পারেন, ইমপ্রুভ লিখতে পারেন, এনরিচ লিখতে পারেন, অ্যাক্সিলারেট লিখতে পারেন, আপনার যা ইচ্ছা লিখেন, ভাই এটা যেন সমৃদ্ধ করে, এটা যেন অবনতি না করে। তাহলে কি কি লেখা যাবে? ইমপ্রুভ লেখা যাবে, ডেভেলপ লেখা যাবে, অ্যাক্সিলারেট লেখা যাবে। তো আমি লিখলাম অ্যাক্সিলারেট, অ্যাক্সিলারেট। এখন রেমিটেন্স যেহেতু এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমার ভার্বের সাথে এস বাই এ যুক্ত হবে। তাহলে আমি কি লিখলাম অ্যাক্সিলারেট, সমৃদ্ধ করে। সাবজেক্ট পেলাম, ভার্ব পেলাম, এবার অবজেক্ট কাকে সমৃদ্ধ করে? আমাদের অর্থনীতিকে, তার মানে আওয়ার ইকোনমি, আওয়ার ইকোনমি। খেয়াল করেছেন ছোট ছোট 3টি বাক্য আমরা খুব সহজে অনুবাদ করে ফেললাম, কিন্তু আমার উদ্দেশ্য আসলে এতটুকু না। এখানে জিনিস খেয়াল করে দেখেন, আমরা যদি রেমিটেন্স নিয়ে কোনো গল্প লিখতে চাই, একটা এসে লিখতে চাই, তাহলে যে এটা পড়বে সে একটু বিরক্ত হবে। কেন? কারণ আমরা বারবার রেমিটেন্স রেমিটেন্স একই শব্দ ব্যবহার করেছি, ঠিক কিনা? এতক্ষণ পর ধরতে পারছেন না? অনেক আগেই ধরতে পারছেন, রাইট? তাহলে এখানে আমরা ছোট ছোট 3টা বাক্য লিখেছি। কি কি ছিল? রেমিটেন্স হলো আমাদের বৈদেশিক মুদ্রা আয়ের দ্বিতীয় বৃহত্তম উৎস। আচ্ছা ওকে ফাইন, মানলাম। আবার বলছে রেমিটেন্স হলো অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি। তার মানে কি, যে রেমিটেন্স সেই আমাদের বৈদেশিক মুদ্রা আয়ের উৎস, সেই হলো আমাদের অর্থনীতির প্রধান চালিকা শক্তি। এই 3টা একই জিনিস, আর এই 3টা মিলে যে রেমিটেন্সটা হয়েছে সেইটা আমাদের অর্থনীতিকে সমৃদ্ধ করে, ঠিক কি না? তার মানে আমরা কি করতে পারি, চাইলে 3টা সেন্টেন্সকে এক সেন্টেন্সে লিখতে পারি। এখন বলতে পারেন স্যার 3টা সেন্টেন্স লিখলে সমস্যা কি? কোনো সমস্যা নেই, শুধু আপনার এই ছোট ছোট 3টা সেন্টেন্স দেখে যে কেউ অনুমান করতে পারবে, আপনি যখন এভাবে এসে লিখবেন যে কেউই অনুমান করতে পারবে যে আপনি, বা যে দেখবে সে ভাববে এটা কাঁচা হাতের লেখা। জানেন তো কাঁচা হাতের লেখা মানুষ খুব একটা পাত্তা দেয় না, পাকা হাতের লেখা হইতে হবে। তো হাতের লেখা কাঁচা থেকে পাকা করবো কেমনে? চলেন আমরা দেখে আসি যে কিভাবে আমরা পাকা করব। আমরা যদি শিখতে পারি কিভাবে অ্যাপোজিটিভ কেস সেন্টেন্সে ব্যবহার করতে হয়, অর্থাৎ কেস ইন অ্যাপোজিশন এর ব্যবহার যদি আমরা ঠিকঠাক ভাবে শিখতে পারি, তাহলে আমাদেরকে ছোট ছোট সেন্টেন্স লিখতে হবে না, বরং ছোট ছোট 3টা 4টা 5টা সেন্টেন্সকে আমরা
এক সেন্টেন্সে রূপান্তর করতে পারবো। সেটা কিভাবে সম্ভব আগে করে আমি বিস্তারিত আলোচনা করব। যেমন এই স্ক্রিনে দেখে নেন 3টা বাক্য। রেমিটেন্স হলো আমাদের বৈদেশিক মুদ্রা আয়ের দ্বিতীয় বৃহত্তম উৎস। আচ্ছা, রেমিটেন্স হলো অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি। তার মানে দেখেন যে রেমিটেন্স সেই আমাদের অর্থনীতির, সেই আমাদের বৈদেশিক মুদ্রা আয়ের দ্বিতীয় বৃহত্তম উৎস, আবার সেই হচ্ছে অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি, তাই না? তাহলে যদি আমরা এখানে 2টা বাক্য না লিখে এরকম করি, রেমিটেন্সের পর একটা কমা চিহ্ন দিলাম, দিয়ে এটা লিখলাম, এরপর আরেকটা কমা চিহ্ন দিলাম, এই রেমিটেন্স তুলে দিলাম, দিয়ে বললাম এটা আমাদের অর্থনীতিকে সমৃদ্ধ করে, হয় কি না? হয়। এই যে একটা নাউন সম্পর্কে এরকম একাধিক তথ্য দেয়া, এটাকেই বলা হয় অ্যাপোজিটিভ। কি বলা হয়? অ্যাপোজিটিভ। কোন নাউন সম্পর্কে একাধিক তথ্য দেয়া। আমি যদি বলি যে মিস্টার রাকিব, জনাব রাকিব, এরপরে বললাম রাকিব গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান এবং 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 2 কন্যা সন্তানের জনক। খেয়াল করেন যে রাকিব, সেই রাকিব গ্রুপ অফ কোম্পানির হচ্ছে কি যেন চেয়ারম্যান, আবার সেই 2 সন্তানের বা 2 কন্যার জনক, একই ব্যক্তির 3টা বিশেষণ, এগুলোকে বলা হয় অ্যাপোজিটিভ। এই অ্যাপোজিটিভ ব্যবহার করতে পারলে আমাদেরকে ছোট ছোট বাক্য আর লেখার প্রয়োজন হয় না, আমরা একটা সেন্টেন্সে চমৎকারভাবে অনেক তথ্য তুলে ধরতে পারি। তো এটাই হচ্ছে অ্যাপোজিটিভ। তাহলে আমাদের এখানে খেয়াল করেন, রেমিটেন্স কমা চিহ্ন দিয়েছি, আমাদের বৈদেশিক মুদ্রা আয়ের দ্বিতীয় বৃহত্তম উৎস এবং অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি, এটা আমাদের অর্থনীতিকে সমৃদ্ধ করে। তার মানে এই পুরো সেন্টেন্সের ভার্ব কি? ভার্ব হলো সমৃদ্ধ করে। পুরো সেন্টেন্সের ভার্ব কি? ভার্ব হলো সমৃদ্ধ করে। আমি যদি বলি কাকে সমৃদ্ধ করে, উত্তর হচ্ছে আমাদের অর্থনীতিকে। আর কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসেবে যা পাওয়া যায় সেটা হলো বাক্যের কি? অবজেক্ট। কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর হিসেবে যা পাই সেটি বাক্যের অবজেক্ট। তার মানে আমার ভার্ব হলো সমৃদ্ধ করে, অবজেক্ট হচ্ছে আমাদের অর্থনীতিকে। এখন যদি বলি ভাই কে সমৃদ্ধ করে অর্থনীতিকে? কে আবার? রেমিটেন্স। আরে ভাই কোন রেমিটেন্স? বুঝো নাই কোন রেমিটেন্স? না বুঝি নাই। তাহলে বুঝো, আমাদের বৈদেশিক মুদ্রা আয়ের দ্বিতীয় বৃহত্তম উৎস যে রেমিটেন্স, ওই রেমিটেন্স। ও আচ্ছা, আর কোন রেমিটেন্স? কোনটা আবার? ওই যে অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি বলা হয় যাকে, সেই রেমিটেন্স। তার মানে এটা হলো নাউন। এই রেমিটেন্স শব্দটা হলো কি বলেন? নাউন। আর এই নাউনের সম্পর্কে যে তথ্যগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে অ্যাপোজিটিভ। তাহলে এর অ্যাপোজিটিভ কয়টা আছে? 2টা আছে। তো আমরা লিখবো কিভাবে? যে কোনো নাউনের অ্যাপোজিটিভ লেখার উপায় হচ্ছে 2টা। কিভাবে? আপনি প্রথমে নাউন লিখবেন, তারপর আপনি কমা চিহ্ন দিয়ে অ্যাপোজিটিভ লিখবেন, আবারও কমা দিয়ে লিখবেন, যত অ্যাপোজিটিভ আছে আপনি কমা দিয়ে দিয়ে লিখবেন, তারপরে আপনি ভার্ব লিখবেন। এটা একটা উপায়। এটা একটা উপায়। আরেকটা উপায় হলো আপনি চাইলে আগে আপনি অ্যাপোজিটিভ গুলো লিখে ফেলবেন, তারপরে আপনি নাউনটা দিবেন, এরপরে আপনি ভার্ব লিখবেন। উপায় কয়টা? 2টা। ওকে, তাহলে আমরা কোনটা পছন্দ করব? আমার মতে দ্বিতীয়টাই ঠিক আছে, কারণ আমরা আগে বিশেষণগুলো দেওয়ার পরে আসল নাউনটার কথা বলবো, সেটা শুনতে ভালো শোনায়। 2 ভাবে লেখা যেতে পারে। আচ্ছা, তাহলে আমরা এখন কি করব? এখানে আমরা অ্যাপোজিটিভ গুলো চাইলে আগে নেব। প্রথম অ্যাপোজিটিভটা কি আছে? আমাদের বৈদেশিক মুদ্রা আয়ের দ্বিতীয় বৃহত্তম উৎস। এটা লিখবো কোন দিক থেকে? দেখেন, রেমিটেন্সের পরে একটা কমা চিহ্ন আছে, আর এই অংশটুকুর পরে একটা কনজাংশন আছে। তার মানে আমরা কিছু না জানলেও এটা বুঝতে পারছি এই পুরো অংশটা মিলে বাক্যের একটা পার্ট, একটা ফ্রেজ। এরকম যখন কয়েকটা শব্দ মিলে বাক্যের একটা পার্ট হয় বা একটা ফ্রেজ হয়, তাকে অনুবাদ করতে হয় কোন দিক থেকে? পেছন দিক থেকে। তাহলে আমাকে আগে লিখতে হবে আমাদের দ্বিতীয় বৃহত্তম উৎস। তাহলে আমি লিখতে পারি যে দা লার্জেস্ট, সরি দ্বিতীয়, সেকেন্ড, দা সেকেন্ড বৃহত্তমের জন্য কি? লার্জেস্ট। সেকেন্ড লার্জেস্ট সোর্স অফ, এই যে এইটুকুর ইংলিশ লিখছি, এবার এই রয়ের জন্য কি? অব। এবার আয় করার ইংলিশ কি? আর্ন।
এখানে আর্ন না হয় কি হবে আর্নিং। কেন? কারণ টু বাদে অন্য প্রেপোজিশন গুলোর পর ভার্ব প্লাস কি হয় আইএনজি হয়। ওকে, আর্নিং। এবার কি আর্নিং? বৈদেশিক মুদ্রা, ফরেন কারেন্সি। ওকে, এবার একটা শব্দ বাদ আছে কি আমাদের, আমাদের ইংলিশ কি আওয়ার। আওয়ারটা এইখানেও লেখা যায়, সবচেয়ে ভালো হয় এইখানে লিখলে। আওয়ার সেকেন্ড লার্জেস্ট সোর্স অফ আর্নিং ফরেন কারেন্সি, আমাদের বৈদেশিক মুদ্রা আয়ের দ্বিতীয় বৃহত্তম উৎস। একটা পজিটিভ হয়েছে তাই না? আচ্ছা, এবার একটা কমা চিহ্ন দিব, দিলাম কমা চিহ্নটা। এবার কি? অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি, এটা একটা ফ্রেজ লিখতে হবে। কোন দিক থেকে? পেছন দিক থেকে। অন্যতম প্রধান চালিকা শক্তি, তার মানে ওয়ান অফ দা, প্রধান এর ইংলিশ কি? মেইন অথবা কি? কি ড্রাইভিং ফোর্সেস, কি ড্রাইভিং ফোর্সেস মানে প্রধান চালিকা শক্তি অনেকগুলো আছে, তার অন্যতম একটা, তাই আমাকে ফোর্সের প্লুরাল ফর্ম ফোর্সেস করতে হয়েছে। এবার অর্থনীতির, অফ দা ইকোনমি, ইকোনমি। আচ্ছা, দুইটা পজিটিভ লেখা শেষ। এখন আমরা যেটা করতে পারি, কমা চিহ্ন দিয়ে লিখবো আসল নাউনটা। সেই নাউনটার নাম কি বলেন? রেমিটেন্স। এবার আপনি ভার্ব লিখবেন। এতক্ষণ ধরে আমরা সাবজেক্ট লিখছি, এটা একটা উপায় ছিল। আরেকটা উপায় কি বলছিলাম যেন, যে আপনি নাউনটা শেষে না দিয়ে আপনি চাইলে একদম শুরুতেই নাউনটা লিখতে পারেন। আমার যেভাবে আছে, প্রথমে কি আছে? রেমিটেন্স, আমি আগে লিখবো রেমিটেন্স। ওকে, এবার আমার কি দরকার? আরেকটা পজিটিভ আছে, সেটা কি? আমাদের অর্থ বৈদেশিক মুদ্রা আয়ের দ্বিতীয় বৃহত্তম উৎস, এটাকে আমি পেছন থেকে লিখবো। দ্বিতীয় বৃহত্তম উৎস, এটা লিখতে হবে যে আওয়ার সেকেন্ড লার্জেস্ট সোর্স, দ্বিতীয় বৃহত্তম উৎস। এবার এই রয়ের জন্য অব, অব আর্নিং, কি আর্ন করার? বৈদেশিক মুদ্রা, ফরেন কারেন্সি। ওকে, এরপরে আরেকটা পজিটিভ কি আছে? এবং এন্ড, অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি, ওয়ান অফ দ্য কি ড্রাইভিং ফোর্সেস অফ দ্য ইকোনমি। কি বুঝতে পারলেন? দুইভাবে লেখা যাবে, নাউনকে শুরুতে রাখা যাবে, নাউনকে শেষেও রাখা যাবে। কিন্তু এখানে একটা কাজ আছে। কি কাজ জানেন? যদি আপনি এই নাউনটাকে শেষে রাখেন, ধরেন নাউন রেমিটেন্স এখানে ছিল না, রেমিটেন্সটা এখানে, তাহলে কোনো সমস্যা নেই। বাট যখন প্রথমে নাউনটা রাখবেন, অ্যাপোজিটিভ দিয়ে শেষ করবেন, তখন আপনি যেখানে ভার্বটা বসাবেন, এই ভার্বের আগেও কমা চিহ্ন দিতে হবে। বুঝেননি? মানে অ্যাপোজিটিভ সেন্টেন্সে ব্যবহার করলে, সাবজেক্টের স্থানে ব্যবহার করলে ভার্বের পূর্বেও কমা চিহ্ন দিতে হবে। কখন? যদি আপনার নাউন থাকে শুরুতে। আর যদি আপনি আগে অ্যাপোজিটিভ গুলো লিখে নাউনকে রাখেন শেষে, তাহলে এই কমা চিহ্নটা আসবে না। তো যেহেতু আমি নাউনকে শুরুতে রেখেছি, তাহলে আমার তো কমা চিহ্ন দিতেই হবে। এখন আমি কি করব? কমা চিহ্ন দিয়ে আমি ভার্বটা নিব। আমার ভার্ব কোনটা ভাই? এই বাক্যের ভার্ব হলো সমৃদ্ধ করে। সমৃদ্ধ করার ইংলিশ কি? এনরিচ, ডেভেলপ, ইমপ্রুভ, অ্যাক্সিলারেট, আপগ্রেড, এক্সটেন্ড, অনেক কিছু লিখতে পারেন আপনি, সমৃদ্ধ হলেই হলো। তো আমি লিখলাম অ্যাক্সিলারেট। যেহেতু আমার নাউন হলো রেমিটেন্স থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্বের সাথে যুক্ত হবে অ্যাক্সিলারেটস। এবার অবজেক্টটা হচ্ছে আমাদের অর্থনীতি, আওয়ার ইকোনমি। খেয়াল করেছেন? তাহলে ছোট ছোট তিনটি বাক্য লেখার চেয়ে যখন আমরা এরকম একটা লং সেন্টেন্স লিখব, তখন আমাদের অর্থটা কি হবে? কি সুন্দর একটা সেন্টেন্স হয়ে যাচ্ছে। রেমিটেন্স আওয়ার সেকেন্ড লার্জেস্ট সোর্স অফ আর্নিং ফরেন কারেন্সি and one of the key driving forces of the economy accelerates our economy. কি সেন্টেন্সটার স্ট্রাকচার দেখে কেমন লাগতেছে? তার মানে আপনি যদি
কাঁচা হাতে লিখতে চান, এর জন্য আপনার কিছু শেখার দরকার নেই। ছোটবেলা থেকে আপনি যা শিখছেন ওটা যথেষ্ট। যেমন গরু আমাদের একটি গৃহপালিত প্রাণী। ওকে, ছোট ছোট বাক্য, গরু ঘাস খায়, তারপর গরু পানীয় খায়, মাঝে মাঝে গরু হচ্ছে অনেক কিছুই খায়, কিছু কিছু ভাইরাল গরু চা খায়। এরকম ছোট ছোট বাক্য লেখার জন্য কারো কাছে পড়তে হয় না, নিজেই পারা যায়। কিন্তু আপনি ফিল করেন তো, এই সেন্টেন্সগুলো আপনি কখন লিখছেন? যখন আপনি ক্লাস 3, 4, 5-এ পড়তেন। এখন এত বড় হওয়ার পরেও যদি আপনি 3, 4, 5-এর বাক্য লিখেন, তাহলে কেমনটা লাগে বলেন? মেজাজ খারাপ হয় কিনা? অবশ্যই হয়। আপনার নিজেরও খারাপ লাগে, কি লিখতেছি আমি। আপনাকে ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল ডেভেলপ করতে হবে আপনার এরকম সেন্টেন্সের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। আপনার সেন্টেন্সকে দেখে যেন মনে হয় একটা ম্যাচিউর সেন্টেন্স। আপনার সেন্টেন্স যখন ম্যাচিউর, আপনার রাইটিং যখন ম্যাচিউর, আপনার ওয়ে অফ স্পিকিং, কথা বলার ধরন যখন ম্যাচিউর, তখন লোকে ভাববে যে হ্যাঁ আপনি নিজেও ম্যাচিউর। একটি রুল দিয়ে যে কোনো ট্রান্সলেশন, এবং এটা সম্ভব। আর সেই রুলটি হচ্ছে আমাদের ছোটবেলার যে রুল, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এটা দিয়ে আমরা যে কোনো বাক্যকে চাইলে অনুবাদ করতে পারি ইংরেজিতে। আমরা সেই নিয়মটার প্রয়োগ দেখে আসি। আমরা একটা একটা করে বাক্য সলভ করব। প্রথম বাক্যে লেখা আছে, রেমিটেন্স আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি করে। ওয়েট, এদিকে যাবেন না, এই যে এখানে থেমে যান। রেমিটেন্স আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি করে। তো ভাই এই বাক্যের ভার্ব কোনটা? কোনটা ভার্ব? ভার্ব হলো বৃদ্ধি করে। আপনি ছোট্ট করে এই ভার্বকে প্রশ্ন করবেন কে অথবা কারা দ্বারা। কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যাকে পাবেন তার নাম বাক্যের সাবজেক্ট, আর কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর হিসেবে যাকে পাবেন তার নাম হলো বাক্যের অবজেক্ট। এই দুটো গুলাই ফেলেন না, হ্যাঁ? কে কারা দিয়ে সাবজেক্ট, কি কাকে দিয়ে অবজেক্ট। তাহলে আমার ভার্বটা কি বৃদ্ধি করে? আমি যদি বলি কাকে বৃদ্ধি করে বা কি বৃদ্ধি করে, কথা বলেন, কি বৃদ্ধি করে? উত্তর হলো আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। তার মানে ভাইয়া এই অংশটুকু হচ্ছে বাক্যের কি বলেন? অবজেক্ট। যদি বলি কে বৃদ্ধি করে, উত্তর হলো রেমিটেন্স। এই রেমিটেন্স হচ্ছে আমার বাক্যের কি বলেন? সাবজেক্ট। তাহলে আমরা সাবজেক্ট পেলাম, ভার্ব পেলাম, অবজেক্টও পেয়ে গেলাম। সাবজেক্ট ভার্ব অবজেক্ট হয়ে গেল। এখন আপনি শুধু লিখবেন। তাহলে রেমিটেন্স এর ইংলিশ দুইভাবে লেখা যেতে পারে, এটাকে সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার দুটোই করা যায়। ওকে ফাইন, তাহলে আমি লিখলাম রেমিটেন্সেস। সবাই আমরা মনোযোগ দিয়ে কথা শুনবো একটু, ঠিক আছে? কোনো ধরনের অমনোযোগিতা রাখা যাবে না। তাহলে আমার সাবজেক্টটা হচ্ছে এখানে রেমিটেন্স, রেমিটেন্সেস লিখতে পারি। এবার ভার্ব কি? বৃদ্ধি করে। আচ্ছা, বৃদ্ধি করার ইংলিশ কি ভাই? বৃদ্ধি করার ইংলিশ হচ্ছে গ্রো, ইনক্রিজ, তারপর আসেন রেইজ, এরপর আসেন অ্যাক্সিলারেট, এক্সপ্যান্ড। মানে যা ইচ্ছা লিখেন, বৃদ্ধি হলো হলো, কমে না যেন। আপনারা যা ইচ্ছা আপনি লিখতে পারেন। ওকে, তাহলে আমি লিখতে পারি রেমিটেন্সেস অ্যাক্সিলারেট, বৃদ্ধি করে। সাবজেক্ট পেলাম, ভার্ব পেলাম। এবার অবজেক্ট দরকার। কাকে বৃদ্ধি করে? আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে। ওকে, তাহলে আমি এটা কোন দিক থেকে অনুবাদ করব? পেছন দিক থেকে। কেন? যখনই কয়েকটা শব্দ মিলে এরকম বাক্যের একটা অবজেক্ট হবে, অথবা কয়েকটা শব্দ মিলে বাক্যের একটা সাবজেক্ট হবে, অর্থাৎ কয়েকটি শব্দ মিলে বাক্যের একটা পার্ট হওয়া মানে সেটা একটা ফ্রেজ। আর যে কোনো বাংলা ফ্রেজকে অনুবাদ করতে হয় পেছন দিক থেকে। তাহলে কয়েকটি শব্দ মিলে বাক্যের একটা পার্ট হলে সেটি একটি ফ্রেজ, আর যে কোনো ফ্রেজকে অনুবাদ করতে হয় পেছন দিক থেকে। তাহলে আমার এখানে পেছনের শব্দটা হলো রিজার্ভ। তাহলে আমি লিখবো আগে দা রিজার্ভ। এখন আপনি প্রশ্ন করবেন, স্যার দা কেন দিলেন? বুঝাবো, আগে বোঝেন এটা যে দা রিজার্ভ। এবার রিজার্ভের আগের শব্দটা কি? র। র, র এর ইংলিশ কি? অব। এবার কিসের রিজার্ভ? আমাদের বৈদেশিক মুদ্রা। তাহলে আওয়ার ফরেন কারেন্সি। তাহলে আমার দা দিলাম কেন? আসলে এই রিজার্ভটা কিসের রিজার্ভ ভাই সেটা তো বলে দিছে। রিজার্ভ তো অনেক কিছু হতে পারে। যখন সুনির্দিষ্ট করে বলেই দিছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ, তখন নাউনটার সময় তো দা বসবে। তার মানে আমার বাক্যটা হলো
রেমিটেন্সেস অ্যাক্সিলারেট দ্য রিজার্ভ অফ আওয়ার ফরেন কারেন্সি। নিয়ম অনুযায়ী হয়ে গেছে, কিন্তু কিছু হাতের কাজ থাকে। কেমন জানেন? আপনি যদি এই আওয়ার শব্দটা এইখান থেকে নিয়ে এসে এই জায়গায় বসায় দেন, তাহলে বাক্যটা শুনতে আরো ভালো শোনায়। রেমিটেন্সেস অ্যাক্সিলারেট আওয়ার ফরেন কারেন্সি রিজার্ভ, এক কথায় হয়ে যায়। তাহলে কি এটা ভুল? একদমই না। কিন্তু আপনি যত অল্প শব্দে বাক্যকে ফুটিয়ে তুলতে পারবেন নান্দনিকভাবে, তত প্রমাণিত হবে আপনার রাইটিং স্কিল ভালো। মানে অল্প কথায় কাজ হলে বেশি কথার প্রয়োজন কি? তাহলে আমরা এটা সুন্দর করে লিখতে পারি। তাহলে রেমিটেন্স সেস অ্যাক্সিলারেট আওয়ার ফরেন কারেন্সি রিজার্ভ, নো ইস্যু, our foreign currency reserve। তাহলে remittances accelerate our foreign currency reserve, সাবজেক্ট ভার্ব অবজেক্ট পেয়ে গেলাম। প্রথম বাক্যটা হয়ে গেল। এবার চলেন আমরা দ্বিতীয় বাক্যে যাই। কি আছে? রেমিটেন্স বাণিজ্য ঘাটতি কমায়। ওকে, আমরা এবার এই বাক্য নিয়ে কাজ করব। ওকে, তাহলে এখানে ভার্ব কোনটা? সবার আগে যে কোনো বাক্য অনুবাদ করতে গেলে আপনার দরকার ভার্ব, আর তারও আগে দরকার ধৈর্য। কেমন ধৈর্য? যেমন আমার এখন ধ্যান জ্ঞান হচ্ছে এই বাক্যটাকে অনুবাদ করা, কিন্তু এমন যদি হয় আমি এটা অনুবাদই এখনো করতে পারি নাই, অথচ আমি শেষের বাক্যে কি আছে ওইটা নিয়ে আমি মাথা চুলকাচ্ছি, ওটা পারবো কিনা, তাহলে আপনার পক্ষে সম্ভব না। স্টেপ বাই স্টেপ একটা একটা করে শেষ করবেন। আপনার জীবনে অনেক সমস্যা আসতে পারে, বিচলিত হবেন না। আপনি একটা একটা করে ইস্যু সলভ করেন। কিন্তু এমন যদি হয় আপনি সব সমস্যার দোকান নিয়ে বসে গেছেন আর ভাবতেছেন এত সমস্যা কেমনে সমাধান করব, থাক, তার চেয়ে এগুলোই থাক, একদিন তো মরেই যাব। প্রবলেম কখনো সলভ হবে না। একটা একটা করে প্রবলেম সলভ করতে হবে। আপনার জীবনে অনেক আশা আসতে পারে, অনেক স্বপ্ন থাকতে পারে। আপনার স্বপ্ন হতে পারে একটা গাড়ি কেনা, একটা বাড়ি করা, আপনার স্বপ্ন হতে পারে বিদেশে 2টা ট্যুর দিয়ে আসা, অনেক কিছু। আপনি একসাথে চাইলে অনেকটা কঠিন। আপনি একটা একটা করে স্বপ্ন পূরণ করেন, দেখবেন জীবন অনেক সুন্দর হবে। পেইনফুল লাইফ পাবেন যদি আল্লাহ চায়। স্টেপ বাই স্টেপ ধৈর্য নিয়ে আগাতে হবে। তাহলে আমাদের এখন সেন্টেন্সটা হলো রেমিটেন্স বাণিজ্য ঘাটতি কমায়। আমার ভার্ব কোনটা ভাই? ভার্ব হলো কমায়। এবার আমি ভার্বকে প্রশ্ন করলাম কি কমায়? উত্তর হলো বাণিজ্য ঘাটতি। তার মানে বাণিজ্য ঘাটতি হলো অবজেক্ট। কে কমায়? রেমিটেন্স। এই রেমিটেন্স হলো সাবজেক্ট। তাহলে আমি আগে সাবজেক্ট নিব। তাহলে আবারও আমি সাবজেক্ট নিলাম রেমিটেন্সেস। ভার্ব হচ্ছে কমায়। কমানোর ইংলিশ কি? ডিক্রিজ বা রিডিউস, যা ইচ্ছা লিখবেন, কমলে হলো, বাড়ে না যেন, কমতে পারলেই হলো। তাহলে আমি লিখলাম রেমিটেন্স রিডিউস, কমায়। কি কমায়? বাণিজ্য ঘাটতি, যাকে আমরা বলি বাণিজ্যের ইংলিশ কি? বিজনেস। আচ্ছা, তাহলে আমি লিখলাম যে বিজনেস। এবার ঘাটতির ইংলিশ কি? শর্টেজ। এটাকে বলা হয় ডেফিসিট। আপনি চাইলে বিজনেস ডেফিসিট লিখতে পারেন। স্যার যদি আমি লিখি বিজনেস শর্টেজ ভুল হবে? না, ভুল হবে না, লিখতে পারেন। আচ্ছা, ওকে, আমার সাবজেক্ট হলো, ভার্ব হলো, অবজেক্ট হয়ে গেল। এবার আসেন আমার অবজেক্ট শেষ করার পর এই বাক্যকে আমরা ক্লোজ করে দিলাম। এবার পরের সেন্টেন্সে যাই। কি আছে? পরের সেন্টেন্সে বলেছে রেমিটেন্স পল্লী অর্থনীতিকে সমৃদ্ধ করে। এখানে ভার্ব কোনটা ভাই? সমৃদ্ধ করে। কে সমৃদ্ধ করে? রেমিটেন্স সাবজেক্ট। কাকে সমৃদ্ধ করে? পল্লী অর্থনীতিকে। এটা কিন্তু অবজেক্ট। আপনার কিন্তু মনোযোগটা আস্তে আস্তে কমে যাচ্ছে, মনোযোগ ধরে রাখেন, খুব জরুরি। তাহলে আমার সাবজেক্ট হলো, ভার্ব হলো, অবজেক্ট হয়ে গেল। সাবজেক্ট ভার্ব অবজেক্ট যখন লেখা শেষ, তখন আমরা বোঝা শেষ, তখন আমরা অনুবাদ করতেই পারি। আমার সাবজেক্টটা হচ্ছে রেমিটেন্স। সো আমি আগে সাবজেক্ট লিখে নিলাম, আবারও রেমিটেন্স। কি ভাবতেছেন বারবার রেমিটেন্স না লিখে ইট লিখবো? তাই লেখা যায়, তার থেকেও আর অনেক সুন্দর উপায় আছে, জাস্ট মনোযোগ দেন একটু। ভার্ব কোনটা? সমৃদ্ধ করে। সমৃদ্ধ করার ইংলিশ কি জন্য? সমৃদ্ধ করার ইংলিশ হচ্ছে এনরিচ অথবা সমজাতীয় কোনো ওয়ার্ড। তো আমি লিখলাম এনরিচ, সমৃদ্ধ করে। ওকে,
এবার আসেন কাকে সমৃদ্ধ করে? পল্লী অর্থনীতিকে। পল্লী অর্থনীতি মানে কি? গ্রামের অর্থনীতি, ভিলেজ না, রুরাল লিখতে পারলে ভালো হয়, রুরাল ইকোনমি। তাহলে রেমিটেন্সেস এনরিচ দা রুরাল ইকোনমি। ওকে, এটা গেল। এবার পরের সেন্টেন্সে কি আছে? পরের সেন্টেন্সে আছে রেমিটেন্স আমাদের জিডিপি বৃদ্ধি করে। মনোযোগ দিতে হবে সবার। রেমিটেন্স আমাদের জিডিপি বৃদ্ধি করে। ভার্ব কোনটা? বৃদ্ধি করে। কাকে বৃদ্ধি করে বা কি বৃদ্ধি করে? আমাদের জিডিপি এটা অবজেক্ট। কে বৃদ্ধি করে? রেমিটেন্স এটা সাবজেক্ট। তো আবারও সাবজেক্ট ভার্ব অবজেক্ট নিব। তাহলে আমার সাবজেক্ট কে? রেমিটেন্স। এবার ভার্ব কি? বৃদ্ধি করে। বৃদ্ধি করার জন্য কি লিখবো? এবার না আমি গ্রো লিখলাম। বৃদ্ধি করে। কি বৃদ্ধি করে? আমাদের জিডিপি। জিডিপি কি সেটা একটু পরেই বুঝাবো, আগে অনুবাদটা করে নিই। আবার জিডিপি। এবার পরের সেন্টেন্স কি আছে ভাই? রেমিটেন্স আমাদের বৈদেশিক ঋণ পরিশোধে সাহায্য করে। এখানে ভার্ব কোনটা? সাহায্য করে। কে সাহায্য করে? রেমিটেন্স, এটা সাবজেক্ট। কাকে সাহায্য করে? আমাদেরকে সাহায্য করে। ভাই আপনি সাবজেক্ট আর ভার্ব পেয়ে গেলে বাকিগুলো নিয়ে ভাববেন না, কারণ সাবজেক্ট ভার্ব লেখার পর যা থাকে সব লিখে দিবেন। আমার সাবজেক্ট কে? রেমিটেন্স। পরে রেমিটেন্সের কত গুরুত্ব না, তো আমি এখানে লিখলাম আবারও রেমিটেন্স। আমি জানি এখন আপনার একটু মনোযোগ কমতেছে, মনোযোগ কমানো যাবে না। এবার ভার্বটা কি? সাহায্য করে। সাহায্য করার ইংলিশ কি? যা জানেন তাই, ওইটাই, হেল্প, সাহায্য করে। সাবজেক্ট আর ভার্ব হইছে না? হয়ে গেছে। কথা একটাই, যে কোনো বাক্যের সাবজেক্ট আর ভার্ব বাদে বাদ বাকি যা কিছু থাকে তাকে পেছন থেকে অনুবাদ করবেন। ভাই ওটার নাম অ্যাডভার্ব অফ ম্যানার নাকি প্লেস নাকি টাইম নাকি রিজন, এইসব ঘোড়ার ডিম না যাই নাও আপনি অনুবাদ করতে পারবেন যদি আমার কথা শুনেন। আমার কথা কোনটা? আপনি আগে সাবজেক্ট নেবেন, তারপর ভার্ব নেবেন, এরপর বাকি যা কিছু থাকে সেগুলোকে আপনি জাস্ট পেছন দিক থেকে অনুবাদ করবেন। পেছনের পার্টটা কি আছে? পরিশোধ করতে। এই যে ইংলিশে তে, তয়কারে তে, এই তের ইংলিশ হচ্ছে টু। তের ইংলিশ কি? টু। যখনই ক্রিয়া শেষে তে থাকে, কথা আছে মনোযোগ দেন, তে যখন থাকে, খাইতে, জানতে, শিখতে, তখন টু হয়। যেমন খাইতে টু ইট, জানতে টু নো, শিখতে টু লার্ন। তাহলে পরিশোধ করতে, টু পে, পরিশোধ করতে। কি পরিশোধ করতে? বৈদেশিক ঋণ, আমাদের বৈদেশিক ঋণ। আওয়ার ফরেন বা এক্সটার্নাল ডেট। ডেট হলো ঋণ। হ্যাঁ, লোনও লিখতে পারেন, ঋণ। সব ঠিক আছে না? সাবজেক্ট হচ্ছে আমার রেমিটেন্সেস, ভার্ব হলো হেল্প, আর বাদ বাকি যা আছে টু পে আওয়ার ফরেন বা এক্সটার্নাল ডেটস। এখন একটা জিনিস মনে রাখবেন, সবই ঠিক আছে, কিন্তু ভাই হেল্প ভার্বের পরে টু উজ্জ থাকে অ্যাক্টিভ ভয়েসে। যখনই ক্রিয়ার সাথে তে তখনই আপনি টু প্লাস ভার্ব নেবেন, সব সময়ের জন্য কথা সত্য, কিন্তু হেল্পের পরে টু কে উজ্জ রাখতে হয়। তার মানে আমার সেন্টেন্সটা হবে রেমিটেন্সেস হেল্প পে আওয়ার ফরেন অর এক্সটার্নাল ডেটস। ওকে, এবার আমরা লাস্ট সেন্টেন্সে যাব। এটার পরে একটা মজার জিনিস আছে। এখানে কি আছে? এখানে আছে রেমিটেন্স আমাদের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভার্ব কোনটা ভাই? রাখে। কি রাখে? গুরুত্বপূর্ণ ভূমিকা, এটা অবজেক্ট। কে রাখে? রেমিটেন্স, এটা হলো সাবজেক্ট। সাবজেক্ট পেলাম, ভার্ব পেলাম, অবজেক্ট পেলাম, বাকিটা অতিরিক্ত অংশ। বলেছি তো, তার নাম প্লেস নাকি টাইম সেটা নিয়ে এখন মাথা ঘামানোর দরকার নেই। আপনি কি সাবজেক্ট ভার্ব অবজেক্ট নেন। তো আমার আবারও সাবজেক্ট হচ্ছে আমার রেমিটেন্স, তো আমি আবারও লিখলাম রেমিটেন্সেস, সাবজেক্ট। এবার আমার ভার্ব কি? ভার্ব রাখে। রাখার জন্য কি লিখতে পারি? প্লে। ওকে, কি রাখে? এবার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কি রাখে? গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাহলে আমি ভার্ব লিখলাম প্লে। এবার অবজেক্ট দরকার। কি রাখে? গুরুত্বপূর্ণ ভূমিকা। গুরুত্বপূর্ণ ভূমিকার ইংলিশ কি লিখতে পারি? সিগনিফিকেন্ট রোল। আচ্ছা, তো আমি লিখে দিলাম অ্যান ইম্পর্টেন্ট রোল
অথবা সিগনিফিক্যান্ট রোল, অথবা আপনার যা ভাল লাগে, ভূমিকার জন্য গুরুত্বপূর্ণ হয়। সাবজেক্ট ভার্ব অবজেক্ট যখন লেখা শেষ, বাদ বাকি যা কিছু থাকে পেছন থেকে লিখবেন। আমাদের অর্থনীতিতে, তার মানে ইন আওয়ার ইকোনমি। ধৈর্য খুব দরকার। যাদের ধৈর্য নাই তারা কিন্তু অলরেডি ক্লাস থেকে লিভ নিয়ে ফেলছে, আর এদের জন্য আমার কোর্স না। তো এখানে আমরা যে সেন্টেন্সগুলো আমরা পেলাম, সেই সেন্টেন্সগুলো আমরা একবার পড়ে নেই। এখানে লেখা আছে, remittances accelerate our foreign currency reserve, remittances reduce business deficit, remittances enrich the rural economy, remittances grow our GDP, remittances help pay our foreign external debts, remittances play a significant role in our economy. আমি চাচ্ছি এতগুলো বাক্যকে আমি এক বাক্যে লিখব। সম্ভব? সম্ভব। কিভাবে? মনোযোগ দেন, একটু মনোযোগ দিবেন। এখানে সবই তো রেমিটেন্সের কাজ, তাই না? যা করতেছে সবকে, সাবজেক্টকে, রেমিটেন্স। আমরা এগুলোকে এক বাক্যে লিখতে পারি। আসল কথা হলো রেমিটেন্স আমাদের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তার মানে আসল বাক্য কোনটা ভাই? আসল বাক্য হচ্ছে যে এখান থেকে এইটা। আমি আসল বাক্যটাকে আগে নিয়ে আসবো, প্রিন্সিপাল ক্লোজটাকে আমি আগে নিব। আমি প্রথমে এই বাক্যটা লিখতে পারি, চাইলে আমি লিখতে পারি remittances play a significant role in our economy. ওকে, রেমিটেন্স আমাদের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখন যদি আপনি আমাকে বলেন যে কিভাবে ভূমিকাটা রাখে, আপনি যে বললেন রেমিটেন্স অর্থনীতিতে ভূমিকা রাখে, ঠিক আছে, আপনি এবার বলুন প্লিজ কিভাবে সে ভূমিকাটা রাখে। আমি বললাম কিভাবে? আবার অনেক কাজের দ্বারা। তো কোন কাজের দ্বারা? দ্বারার ইংলিশ কি? বাই না? রাইট। আমি সুন্দর করে এখানে লিখতে পারি বাই, দ্বারা। এই রেমিটেন্স বাদ, বাই অ্যাক্সিলারেটিং, প্রিপোজিশনের পর কি ভার্ব প্লাস আইএনজি হয় না? গুড। বাই অ্যাক্সিলারেটিং আওয়ার ফরেন কারেন্সি রিজার্ভ, বাই অ্যাক্সিলারেটিং আওয়ার ফরেন কারেন্সি রিজার্ভ। এখানেও রেমিটেন্সকে বাদ দিলাম, শুধু ভার্বের সাথে আইএনজি করলাম। রিডিউসিং বিজনেস ডেফিসিট, কমা চিহ্ন দিলাম। আর কিসের দ্বারা অবদান রাখে? এখানেও রেমিটেন্সকে বাদ দিলাম, দিয়ে শুধু এনরিচিং দিলাম, এনরিচিং দ্য রুরাল ইকোনমি, কমা চিহ্ন দিলাম। এখানেও রেমিটেন্সকে বাদ দিলাম। আর কিসের দ্বারা? গ্রোয়িং আওয়ার জিডিপি। আর কিসের দ্বারা? এখানেও আমি রেমিটেন্সকে বাদ দিয়ে দিলাম, দিয়ে আমি এখানে দিলাম হেল্পিং পে আওয়ার ফরেন অর এক্সটার্নাল ডেটস। আর এই বাক্যটা আমি তুলে দিলাম। ভাই কি বুঝলেন ভাই? সেন্টেন্স কয়টা হলো? একটা। সব তথ্য আছে কি নাই? আছে কিন্তু। তাহলে আমার সেন্টেন্সটা হলো, remittances play a significant role in our economy by accelerating our foreign currency reserve, reducing business deficit, enriching the rural economy, growing our GDP, and helping pay our external debts. এই কাজগুলোর দ্বারা রেমিটেন্স আমাদের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। কি কোনটা ভালো? ছোট ছোট 5টা বাক্য নাকি এক বাক্যে খেলা দেখাবেন? কোনটা? কমেন্ট করেন। আপনারা যে বুঝতে পারছেন যে এখন বাক্যটা সুন্দর হয়েছে, এটাই অর্জন। এক ক্লাসে ফ্রি হ্যান্ড রাইটিং শেখানো যাবে না, আমিও জানি, কিন্তু উন্নতি হবে তো। কিছু দরকার নেই। আজকে ক্লাসে বুঝতেছেন যে এখন বাক্যটা সুন্দর, এটাই আপনার অর্জন, এটা আপনার অ্যাচিভমেন্ট। এভাবে একটু একটু করে শিখতে হয়। আচ্ছা, আমি বলতে চাই একাধিক ফ্রেজ ব্যবহার করে, অর্থাৎ একটা করে ফ্রেজ, একটা করে কমা চিহ্ন, একটা করে ফ্রেজ, একটা করে কমা চিহ্ন দিয়ে আপনি বিশাল দৈর্ঘ্যের
বাক্য লিখতে পারেন, হোক সেটা বাংলায় কিংবা ইংরেজিতে। কিভাবে সম্ভব? যেমন স্ক্রিনে এই বাক্যটি দেখবেন, কি লেখা আছে এখানে? রেমিটেন্স বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধির দ্বারা, এরপর বাণিজ্য ঘাটতি কমানোর দ্বারা, পল্লী অর্থনীতিকে সমৃদ্ধ করার দ্বারা, জিডিপি বৃদ্ধির দ্বারা, বৈদেশিক ঋণ পরিশোধের দ্বারা আমাদের অর্থনীতিকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাক্য কিন্তু একটা, বিশ্বাস করেন ভাই, আপনি যদি কাঁচা হাতে লিখতে যান এখানে বাক্য হয়ে যাবে 5টা। কেমনে জানেন? প্রথম বাক্যে হয়তো লিখতে হবে এভাবে, রেমিটেন্স বৈদেশিক মুদ্রা রিজার্ভ বৃদ্ধি করে, একটা বাক্য হলো। 2 নাম্বার, রেমিটেন্স বাণিজ্য ঘাটতি কমায়। এরপর আসেন, রেমিটেন্স পল্লী অর্থনীতিকে সমৃদ্ধ করে, 3টা হলো। রেমিটেন্স জিডিপি বৃদ্ধি করে, রেমিটেন্স বৈদেশিক ঋণ পরিশোধ করে, এবং রেমিটেন্স আমাদের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ছোট ছোট 6টি বাক্য লেখার চেয়ে এরকম একটা লং সেন্টেন্সে যদি আপনি গুরুত্বপূর্ণ তথ্যগুলোর ইনপুট দিতে পারেন তাহলে প্রমাণিত হবে আপনার অ্যাডভান্সড রাইটিং স্কিল আছে। এবং এই কাজটা করার জন্য আহামরি কোনো কিছুই প্রয়োজন হয় না। কি দরকার হবে? একটু মনোযোগ। একটা সেন্টেন্স যত বড় হোক না কেন, সবার আগে আপনার কাজ হলো বাক্যের ভার্ব খুঁজে বের করা। সব ভার্ব না, যেমন এই বাক্যে অনেক ভার্ব আছে, যেমন বৃদ্ধির, এটাও কিন্তু একটা ভার্ব, কমানোর, এটাও কিন্তু একটা ভার্ব, আবার ভূমিকা রাখে, এটাও কিন্তু একটা ভার্ব। আপনাকে খুঁজতে হবে কোন ভার্বটা অর্থের দিক থেকে পরিপূর্ণ। আপনারই খুঁজতে হবে যে কোন ভার্বটি পরিপূর্ণ অর্থ প্রকাশ করে, মানে যাকে বাংলায় বলা হয় সমাপিকা ক্রিয়া, সেটা আপনার খুঁজে বের করতে হবে। ওইটা হলো বাক্যের আসল ভার্ব। এখানে পরিপূর্ণ অর্থ প্রকাশ করে ভূমিকা রাখে, রাখেটা, তার মানে এই রাখে শব্দটা হলো আমার কি? ভার্ব। জাস্ট ছোট্ট করে এই ভার্বকে প্রশ্ন করেন কি রাখে, উত্তর হলো গুরুত্বপূর্ণ ভূমিকা, তার মানে এটা হলো অবজেক্ট। একটা ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। এখন প্রশ্ন করেন কে ভূমিকা রাখে, উত্তর হচ্ছে রেমিটেন্স। তার মানে এই শব্দটি হলো আমার সাবজেক্ট। তাহলে আমি সাবজেক্ট পেলাম, ভার্ব পেলাম, অবজেক্ট পেলাম। ভাই বাকিগুলো নিয়ে আপনার একদম ভাবতে হবে না। ওটার নাম অ্যাডভার্ব অফ ম্যানার নাকি প্লেস নাকি টাইম নাকি রিজন, আপনার কিচ্ছু বুঝতে হবে না এই মুহূর্তে। না বুঝেও পারবেন, আমি প্রমাণ করে দিব। আপনার কাজ এখন সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট আগে লিখা। ওকে, তাহলে আমার সাবজেক্ট কে ভাই? রেমিটেন্স। সো আমি ঠান্ডা মাথায় সাদা মনে আমার কাদা নেই, আমি লিখলাম রেমিটেন্সেস। ভার্ব কি ভাই? রাখে। রাখে মানে কি অথবা প্লে। কি রাখে? গুরুত্বপূর্ণ ভূমিকা। তাহলে আমি লিখব সিগনিফিক্যান্ট রোল বা ইম্পর্টেন্ট রোল। ওকে, তাহলে আমি লিখলাম সিগনিফিক্যান্ট রোলস। নানামুখী ভূমিকা রাখে, তাই রোলের প্লুরাল দিলাম রোলস, ভূমিকা রাখে। ভাই আমার সাবজেক্ট হয়েছে, আমার ভার্ব হয়েছে, আমার অবজেক্ট হয়েছে, ঠিক কি না? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট বাদে ও কোথায় ভূমিকাটা রাখে? আমাদের অর্থনীতিতে, ইন আওয়ার ইকোনমি। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট বাদে বাদ বাকি যা কিছু থাকে সেগুলোকে আপনি পেছন দিক থেকে অনুবাদ করবেন। বুঝেন নাই? বুঝাবো। তার আগে আমরা দেখি এই সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট বাদে বাক্যের বাকি যে অংশগুলো আছে, ভালো করে খেয়াল করেন, মাঝখানে একটা করে কমা চিহ্ন আছে কিন্তু না? আছে। তার মানে এই অংশটা হলো বাক্যের একটা পার্ট, একটা অংশ। আচ্ছা, তারপর বাণিজ্য ঘাটতি কমানোর দ্বারা, এটা একটা পার্ট। তারপর পল্লী অর্থনীতিকে সমৃদ্ধ করার দ্বারা, এটা একটা পার্ট। এবার জিডিপি বৃদ্ধির দ্বারা, এটা একটা পার্ট। আর বৈদেশিক ঋণ পরিশোধের দ্বারা, এটাও কিন্তু একটা পার্ট। এগুলোকে বলে অ্যাডভার্ব অফ ম্যানার। আমি বুঝাবো। তার আগে আপনি বুঝেন, মানে এখানে বলতে চাইছে রেমিটেন্স আমাদের অর্থনীতির ভূমিকা রাখে। কিভাবে রাখে? কিসের দ্বারা? অনেক কিছুর দ্বারা। কিসের দ্বারা? তো প্রথমে বলতে হচ্ছে বৈদেশিক মুদ্রা রিজার্ভ বৃদ্ধির দ্বারা।
তার মানে আমি এখন এটার ইংলিশ করব। আর বলতে পারেন এখান থেকে শুরু করবেন কেন? কেন করব না? যার বর্ণনা আগে দিয়েছে তার ইংলিশ তো আগে লিখবো। আপনার সাবজেক্ট ভার্ব অবজেক্ট বাদে বাকি যা থাকে আপনি সেগুলো এখন লিখবেন। তবে এখানে একটা সিরিয়াল মেনটেন করব, সিকোয়েন্স মেনটেন করব। অর্থাৎ যার কথা আগে বলছে তার ইংলিশ আগে হবে, কিন্তু অনুবাদটা হবে পেছন দিক থেকে। মানে যে কোনো একটা বাক্যের পার্টকে ইংলিশে লিখতে গেলে পেছন থেকে অনুবাদ করতে হয়। তাহলে এখানে দ্বারা আছে, দ্বারার ইংলিশ কি ভাই? দ্বারার ইংলিশ হচ্ছে বাই। তো আমি আগে লিখবো বাই দ্বারা। কিসের দ্বারা? বৃদ্ধির দ্বারা। বৃদ্ধির ইংলিশ অনেক হতে পারে, রাইজ, ইনক্রিজ, অ্যাক্সিলারেট, তাই না? তো আমি ধরেন লিখলাম যে গ্রো, কিন্তু আমাকে লিখতে হবে গ্রোয়িং। কেন? বাই একটা প্রেপোজিশন, টু বাদে অন্যান্য প্রেপোজিশনের পর ভার্ব থাকলে আইএনজি হয়, সো এখানে গ্রোয়িং হবে। বৃদ্ধির দ্বারা, কি বৃদ্ধির দ্বারা? বৈদেশিক মুদ্রা রিজার্ভ। লিখতে হবে দা ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধির দ্বারা। এবার একটা কমা চিহ্ন আছে না ভাই? আছে, আমরা একটা কমা চিহ্ন দিব। এবার পরের স্টেপটা আর কিসের দ্বারা ভূমিকা রাখে? বাণিজ্য ঘাটতি কমানোর দ্বারা। কোন দিক থেকে লিখতে হবে? পেছন দিক থেকে লিখতে হবে। পেছনের শব্দটা কি? দ্বারা। দ্বারার ইংলিশ কি? বাই। কিন্তু ভাই আপনি এক বাইকে আর কতবার লিখবেন? আপনি কতবার আর এই বাই 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 লিখতে যাবেন, তাই না? একবার বাই লেখার পর আর বাই লেখার কোনো দরকার নেই। আপনার ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলকে সমৃদ্ধ করতে আজই সংগ্রহ করুন জিরো টু অ্যাডভান্সড ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং বইটি, রিটেন বাই এম রুবেল রানা অ্যান্ড পাবলিশড বাই ENG লার্নিং। সো আমি এই বাইকে তুলে দিলাম। এবার শুধু আসি কমানোর ইংলিশ কি? রিডিউস। রিডিউস থেকে কি হলো? রিডিউসিং। হ্যাঁ, আপনি ডিক্রিজিংও লিখতে পারেন। এবার বাণিজ্য ঘাটতি, যাকে বলা হয় বিজনেস ডেফিসিট অথবা বিজনেস শর্টেজ ভাবতেছেন যারা, চাইলে লিখে দিতে পারেন বাণিজ্য ঘাটতি। আচ্ছা, এবার আসি কমা চিহ্ন দিলাম। আর কিসের দ্বারা? পল্লী অর্থনীতিকে সমৃদ্ধ করার দ্বারা। এটাও পেছন থেকে হইতে হবে, বাট দ্বারা ইংলিশটা লিখবো না। যা সমৃদ্ধ করার ইংলিশ কি ভাই? সমৃদ্ধ করার ইংলিশ হতে পারে ইমপ্রুভ, ডেভেলপ, এনরিচ। যাই লিখেন ভার্বের সাথে আইএনজি হবে। কেন? কেন আবার এই যে সামনে একটা বাই লিখছেন না, ওই বাইয়ের কারণে প্রত্যেকটা ফ্রেজের শুরুতে ভার্ব মানে আইএনজি হচ্ছে, কারণ এটার সামনেও তো বাই ছিল, আমরা শুধু বাইটা উজ্জ্বল রাখছি। তাহলে সমৃদ্ধ করার ইংলিশ কি? এনরিচ। তার মানে আমাকে লিখতে হবে এনরিচিং দ্বারা। এবার কাকে সমৃদ্ধ? পল্লী অর্থনীতি, দা রুরাল ইকোনমি, পল্লী অর্থনীতি। এবার আসেন আর কিসের দ্বারা? উত্তর হলো জিডিপি বৃদ্ধির দ্বারা। আবারও দ্বারার ইংলিশ কি? বাই। বারবার বাই লিখবো না, জাস্ট বৃদ্ধি। সো বৃদ্ধির ইংলিশ আমি কি দিব? গ্রো। গ্রো থেকে দিলাম গ্রোয়িং। আচ্ছা, এবার আসেন কি বৃদ্ধি? জিডিপি, গ্রোয়িং জিডিপি, জিডিপি বৃদ্ধির দ্বারা। এবার আর কিসের দ্বারা? বৈদেশিক ঋণ পরিশোধের দ্বারা। পেছন থেকে লিখতে হবে, আবারও দ্বারা, বাই, এটা বাদ। পরিশোধের ইংলিশ কি? পে। পে থেকে হচ্ছে কি? রিপে লিখতে পারেন, পেইং। হ্যাঁ, আচ্ছা, পরিশোধের দ্বারা। এবার কি? বৈদেশিক ঋণ, ফরেন ডেটস। হয়ে গেল। কিন্তু এখন কিছু হাতের কাজ আছে সৌন্দর্য বাড়ানোর জন্য। যেমন শেষের ফ্রেজটার সামনে আমরা অ্যান্ড লিখতে পারি, তাহলে ভালো হয়। তাহলে অ্যান্ড পেইং ফরেন ডেটস। আর গ্রো ভার্বটা আমরা দুইবার লিখছি, তাহলে আমি এখানে গ্রোয়িং না দিয়ে এখানে একটা অন্য ওয়ার্ড দেই, দেখতে একটু সুন্দর লাগবে। এখানে আমি গ্রোয়িং কে তুলে দিলাম, যে আমি এখানে লিখলাম যে বৃদ্ধি করার জন্য কি লেখা যায়? অনেক কিছু লেখা যায়, তো আমি লিখলাম যে এক্সপ্যান্ডিং। আমার পুরো সেন্টেন্সটা কি হলো ভাই? Remittances play significant roles in our economy by expanding the foreign exchange reserve, reducing business deficit, enriching the rural economy, growing GDP, and paying foreign debts. কি কেমন লাগলো?
আগের যে বাক্যটা আমরা করলাম সলভ, ওইটা নাকি এটা জানান তো একটু। প্রিভিয়াস সেন্টেন্স নাকি প্রেজেন্ট সেন্টেন্স? হোয়াট ডু ইউ প্রেফার? সুতরাং আমরা কিছুই শিখলাম না, কিন্তু আমরা অনেক কিছু শিখেছি। কি শিখলাম? ছোট বাক্যকে কিভাবে ট্রান্সলেট করব নিয়ম ছাড়া। ইভেন বিশাল বড় সেন্টেন্সকেও আপনি ট্রান্সলেট করবেন নিয়ম ছাড়া, শুধু একটু টাচে থাকতে হবে, সম্ভব। এবং ছোট বাক্য ও বড় বাক্য মানে শর্ট সেন্টেন্স অ্যান্ড লং সেন্টেন্সের মধ্যে পার্থক্যটা কি সেটা বুঝে গেছেন, কোনটার কদর বেশি সেটাও বুঝে গেছেন। এবার একটা জিনিস খেয়াল করেন, এই যে আমি যে ফ্রেজটা ব্যবহার করলাম, আমি যদি এখন বলি যে এই ফ্রেজটার নাম অ্যাডভার্বিয়াল ফ্রেজ, যে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বুঝে না তার জন্য এখন একটা চিন্তার বিষয়, অ্যাডভার্বিয়াল ফ্রেজ তো আমি পারি না। ইভেন ভাই অনেকে আছে এই যে বাই এর কারণে যে এখানে ভার্ব প্লাস আইএনজি হলো সেটাও জানে না, এরকম মানুষ অনেকে আছে। ভাই তাদেরকে আমি ইগনোর করব না, তাদেরকে আমি কম গুরুত্বও দিব না, তাদেরকে আমি অনার করব অবশ্যই, কারণ তারা অন্য কোনো সাবজেক্ট নিয়ে হয়তো বিজি ছিল। বাট এই জিরো লেভেলের জিনিসগুলো অনেকে জানে না। স্যার এখানে ভার্ব প্লাস আইএনজি কেন করলেন, এখানে প্রেপোজিশনটা ইন কেন দিলেন, স্যার রেমিটেন্স না লিখে রেমিটেন্সেস কেন করলেন, রোলকে আপনি কেন রোলস করলেন, কি প্রশ্ন আছে কিনা? তার মানে আমরা যখন ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং এর পথে হাঁটি তখন আমাদের একটা জিনিস দরকার, সেটা হলো কিছু বেসিক গ্রামার দরকার। এই যে এতক্ষণ ধরে আমরা শর্ট সেন্টেন্স থেকে লং সেন্টেন্স তৈরি করলাম, একবার ভেবেছেন এই লং সেন্টেন্স তৈরি করতে আসলে কি প্রয়োজন? লং সেন্টেন্স লিখতে গেলে আসলে কি কি প্রয়োজন, কি কি জানতে হয়? প্রথমে আপনাকে জানতে হবে বেসিক্স অফ রাইটিং। রাইটিং এর কিছু মৌলিক বিষয় আছে, কি সেটা আমি বলবো। জানতে হবে ভোকাবুলারি। এই যে খেয়াল করেন, উন্নত করার ইংলিশ ইমপ্রুভ না লিখে আমি কি লিখলাম? অ্যাক্সিলারেট লিখলাম। কেন ইমপ্রুভ লিখলে দোষের কিছু না? দোষের কিছু না, সবাই ইমপ্রুভ লিখে, আমি একটু অ্যাক্সিলারেট লিখি, সমস্যা কি? তার মানে আপনি যত বেশি ভোকাবুলারি জানবেন আপনার রাইটিং কনফিডেন্স বাড়বে, আপনার লেখার মানও বাড়বে। শিখতে হবে ভোকাবুলারি। ভোকাবুলারি যেভাবে শিখবেন সেটা মনে হয় কাজে লাগবে না, আমি বলতেছি কিভাবে শিখবেন। ভোকাবুলারির জন্য কি পদ্ধতি আমি বলবো। এরপর আপনাকে জানতে হবে কোথায় গেলে পাওয়া যাবে একজন দক্ষ শিক্ষক, দক্ষ মেন্টর। কেউ আপনাকে বলবে না, আপনার খুঁজে বের করতে হবে। অনলাইনে কোর্স করে নানান ভাবে মানুষ প্রতারিত হয়, এটা আমরা জানি। কোন এমনও টিচার আছে তার জীবনের সবচেয়ে সেরা ক্লাসটা তার 2 মিনিট বা 1 মিনিট ছোট্ট করে ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়াতে দিয়ে দেয়। ওইটা দেখে লার্নাররা হুমড়ি খেয়ে পড়ে, দিস ইজ দ্য বেস্ট টিচার ইন বাংলাদেশ। ধরে নেয় তারা। রেগুলার কোর্সে গিয়ে কিছুই বুঝে না, যা বোঝে সব বাচ্চাদের জিনিস, ওগুলো সে আগে থেকে পারে। রাইটিং কোর্সে যুক্ত হয়েছে বাট পড়াই শুধু গ্রামার আর গ্রামার, টেন্স, ভয়েস, ন্যারেশন, পার্টস অফ স্পিচ, এগুলো হয় কি না? হয়, আমরা জানি, আমাদের কাছে খবর আছে। তো ফলে অনলাইনে কেউ কোর্সে যুক্ত হতে গেলে বুঝতে পারে না যে আসলে বেস্ট টিচার কে। কি ভাবছেন ফেসবুকে বিভিন্ন গ্রুপে লিখবেন ইংলিশের কোন টিচার ভালো, লিখছেন তো বিপদে পড়ছেন। লিখে দেখেন পেইড এজেন্ট সব চলে আসবে। সরি, আমাদের আসলে কোনো এজেন্ট নেই, আমাদের কেউই নেই। আমাদের খুব সিম্পল, আমি রুবেল রানা একাই সব ক্লাস নেই, আমার কোর্স কোঅর্ডিনেটর কোর্সটা মেনটেন করে, আর দয়া করে মায়া করে আমাদের সাথে একজন আছে, সে দয়া করে মায়া করে আমাদেরকে সময় দেয়, কন্টেন্ট বানায়। সে খুব বিজি মানুষ, তার ধরা পাওয়া অনেক কঠিন ব্যাপার, সে একটু সময় দেয়, এই আর কেউ নাই আমাদের। সো ফেসবুক গ্রুপে যদি লিখেন যে ইংলিশের ভালো টিচার কে, আমাদের নাম কেউ লিখে না, আমরা জানি, কারণ আমাদের কোনো পেইড এজেন্ট নাই। ভাই এজেন্ট পুষতে যদি আমি আমার ইনকাম শেষ করি তাহলে আমি জীবন ভোগ করবো কি দিয়ে ভাই? তো উই ডোন্ট হ্যাভ এনি পেইড এজেন্ট। তাহলে আপনি বেস্ট মেন্টর খুঁজে পাবেন কিভাবে? কিচ্ছু করার নেই,
আপনারে ঠকে ঠকে শিখতে হবে। আমি কখনোই বলবো না আমি বেস্ট মেন্টর। আমার ক্লাস করেন, অবজার্ভ করেন, আপনারা নিজেরই বুঝে নিতে হবে যে আমি কেমন মেন্টর হব। এটা আমি বলবো না, আপনি এতটুকু বোঝার মতো বয়স আপনার আছে, আপনি বুঝে যাবেন। যাই হোক, যেটা বলেছিলাম, ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং বা লং সেন্টেন্স লিখতে গেলে আপনাকে তিনটা জিনিস লাগবে আপনার: বেসিক্স অফ রাইটিং, ভোকাবুলারি এবং একজন দক্ষ মেন্টর। এখন প্রশ্ন হলো বেসিক্স অফ রাইটিং বলতে কি বোঝায়? বেসিক্স অফ রাইটিং বলতে আসলে কি বোঝায় নিশ্চয় আপনার জানতে ইচ্ছা করতেছে। বেসিক্স অফ রাইটিং বলতে আসলে গ্রামার কি বোঝায়, তবে গ্রামার মানে সবকিছু না। সবকিছু দরকার, কিন্তু এখানে আমি সবকিছুকে গুরুত্ব দিব না। এখানে আমি গুরুত্ব দিব পার্টস অফ আ সেন্টেন্স। পার্টস অফ স্পিচ বলিনি, পার্টস অফ আ সেন্টেন্স মানে একটা সেন্টেন্সের কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট, কোনটা কমপ্লিমেন্ট। অবজেক্ট আর কমপ্লিমেন্টের মধ্যে পার্থক্যটা কি? সাবজেক্টিভ কমপ্লিমেন্ট কাকে বলে, অ্যাডভার্ব কি আর অ্যাডভার্বিয়ালস কি, কার নাম অ্যাডভার্ব অফ ম্যানার, কে অ্যাডভার্ব অফ প্লেস, কে অ্যাডভার্ব অফ টাইম, কার নাম অ্যাডভার্ব অফ রিজন, কোনটা সাবজেক্ট, কোনটা প্রেডিকেট। এই যে পার্টস অফ সেন্টেন্স, একটা সেন্টেন্সের বিভিন্ন অংশ, এটা আপনাকে ভালো করে শিখতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ইউজ অফ পার্টিসিপল। সারা জীবন তো শিখে আসছেন রোলিং স্টোন গ্যাদার্স নো মস, রোলিং জেরান না পার্টিসিপল। এই ঘোড়ার ডিম আপনার রাইটিং এ কাজে লাগবে না। জি, এটা ঘোড়ার ডিমই। এটা আলটিমেটলি বাংলাদেশের 95% স্টুডেন্টের কম্পিটিটিভ এক্সাম কেন্দ্রিক লেখাপড়া মানেই হচ্ছে ইংলিশ মানেই রোলিং স্টোন গ্যাদার্স নো মস, আর কিচ্ছু নাই ওর পড়ার মতো। ওইটাই আমার ভীষণ রাগ ক্ষোভ আছে এটা নিয়ে, এই জন্য এটা আমি ঘোড়ার ডিম বলি। ভাই তোমাকে জানতে হবে রোলটাকে ওখানে রোলিং কেন করলো। ওটা তো পাস্ট পার্টিসিপল হয়ে রোলটা হইতে পারতো। ব্রেকিং হয় আর ব্রেকিং নিউজ হয়, ব্রেকিং নিউজ হয়, ব্রোকেন নিউজ কেন হয় না? ব্রেকিং তো প্রেজেন্ট পার্টিসিপল, ব্রোকেন পাস্ট পার্টিসিপল। তো আমি ব্রেকিং নিউজ বলতে পারি, ব্রোকেন নিউজ কেন বলি না? আমি ব্রোকেন চেয়ার, ভাঙ্গা চেয়ার বলি, কিন্তু ব্রেকিং চেয়ার কেন বলি না? আমি রাইটিং ইংলিশ বলবো নাকি রিটেন ইংলিশ বলবো, কেন বলবো? দ্যাট মিনস ইউ হ্যাভ টু নো দ্য ডিটেইলস অফ পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এন্ড পারফেক্ট পার্টিসিপল। এরপর আপনাকে বেসিক্স অফ রাইটিং বলতে বুঝতে হবে, আপনাকে শিখতে হবে ইউজ অফ ফ্রেজেস এন্ড ক্লোজেস। আপনি কিভাবে নাউন ফ্রেজ ব্যবহার করে সেন্টেন্সকে লং করবেন, অ্যাডজেক্টিভ ফ্রেজ ব্যবহার করে সাবজেক্টকে বড় করবেন কিভাবে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, বিভিন্ন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজের ব্যবহার আপনাকে শিখতে হবে। শিখতে হবে কানেক্টরস এর ব্যবহার, যা আপনার সেন্টেন্সকে লং করবে। কানেক্টর মানে শুধু এন্ড না। যারা কিছু পারে না সারা জীবন শুধু এন্ড দিয়ে দিয়ে বাক্য বড় করে, যেমন হি ইজ এ স্টুডেন্ট এন্ড হিজ নেম ইজ রাকিব এন্ড হি ইজ মাই ফ্রেন্ড এন্ড হি ইজ আওয়ার ভিলেজ সান এন্ড হি ইজ এন্ড। আরে ভাই আর কিছু নাই? এই জন্য আপনাকে কানেক্টরস এর ব্যবহার শিখতে হবে, আমরা শেখাবো ইনশাল্লাহ। তাহলে বেসিক্স অফ রাইটিং বলতে বোঝাচ্ছে আপনাকে মডাল ভার্বের ব্যবহার শিখতে হবে। দেখেন, আই রিড আ বুক মানে আমি বই পড়ি, একটা বই পড়ি। জাস্ট আমি একটা মডাল ভার্ব দিলাম ক্যান, আই ক্যান রিড আ বুক, অর্থ হয়ে গেল আমি বইটা পড়তে পারি, মানে এবিলিটি বোঝাচ্ছে। আই মে রিড আ বুক, তার মানে হয়তো আমি একটা বই পড়তে পারি। আই শুড রিড আ বুক, আমার একটা বই পড়া উচিত। আই মাস্ট রিড আ বুক, একটা বই পড়া আমার জন্য আবশ্যকীয়। তার মানে একটা মডাল ভার্ব বাক্যের ভার্বের মুডকে বদলে দেয়। সো এই জিনিস আপনাকে শিখতে হবে। তারপর আসেন প্রেপোজিশনের ব্যবহার শিখতে হবে এবং 12টি টেন্সের বিস্তারিত ব্যবহার শিখতে হবে। সত্যি বলতে 12টি টেন্স যদি আপনি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন, রাইটিং আর কিছু থাকে না, আপনি সবই লিখতে পারবেন ইনশাআল্লাহ। সো আমরা বেসিক্স অফ রাইটিং বলতে এগুলোই বুঝি। আচ্ছা, এবার আসেন, সবই ঠিক আছে কিন্তু ভোকাবুলারি শেখা উচিত, এটাও আমরা জানি, কিন্তু কিভাবে? দ্যাট মিনস ভোকাবুলারি শেখা উচিত, এটা আমরা সবাই জানি। সেন্টেন্সের মান সমৃদ্ধ করতে গেলে দুর্বল শব্দ লেখা যাবে না, বড়লক্স ওয়ার্ডস লিখতে হবে, এটা আমরা সবাই জানি। কিন্তু আমি ভোকাবুলারি শিখবো কিভাবে? না, এই মুহূর্তে আপনি ডিকশনারি মুখস্থ করে লেক্সিকোগ্রাফার হয়ে লাভ নেই ভাই। আপনাকে শিখতে হবে, কি শিখতে হবে? আপনাকে শিখতে হবে টপিক বেসড ভোকাবুলারি। ধরুন আপনি এনভায়রনমেন্ট নিয়ে 200টা ওয়ার্ড শিখলেন, এমন 200 ওয়ার্ড আপনাকে শিখতে হবে
পরিবেশ সম্পর্কে যে কোনো কিছু লিখতে গেলে যে ওয়ার্ডগুলো লাগে, ক্লাইমেট চেঞ্জ কেন্দ্রিক আপনি কিছু ওয়ার্ড পড়লেন, এটা দিয়ে আপনি জলবায়ু পরিবর্তনের সাথে যে কোনো কিছু লিখতে গেলে এই ওয়ার্ডগুলো আপনার লাগবে। এরকম আপনাকে টপিক বেসড ভোকাবুলারি আপনাকে শিখতে হবে। ডিকশনারি মুখস্থ করার মতো সময় আপনার নাই। এরকম যদি আপনি মোটামুটি 30 থেকে 40টি টপিক কেন্দ্রিক ওয়ার্ড ফ্রেজ আপনি শিখতে পারেন, তাহলে এই 30 থেকে 40টি টপিক যদি ওয়ার্ড ফ্রেজ কেন্দ্রিক আপনি শিখতে পারেন, মানে ওয়ার্ডও শিখতে হবে, ফ্রেজও শিখতে হবে, শুধু একটা সিঙ্গেল ওয়ার্ড না, তাহলে ওই টপিকগুলো নিয়ে লিখতে গেলে আপনার ওয়ার্ডের অভাব হবে না। এগুলো শিখতে হবে। এবং এটা মাথায় রেখে কিন্তু আমার যে 0 to অ্যাডভান্স ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং বইটা আছে, এখানে আমি সব টপিক বেস ওয়ার্ড গুলো সাজিয়ে দিয়েছি। এখানে অনেক কিছু আছে, ওয়ার্ডও আছে, তাই বললাম ওয়ার্ডটাও আছে এখানে। অথবা আপনার যে বই ভালো লাগে আপনি সেখান থেকে পড়েন, বাট ভোকাবুলারি শিখতে হবে টপিক বেসড। এই যে ভোকাবুলারি আপনাকে শিখতে হবে, এগুলো তো আপনি মনে রাখতে পারবেন না, স্বাভাবিক না? কমন কথা। অনেক ভোকাবুলারি শিখি কিন্তু স্যার মনে রাখতে পারি না। মনে রাখবো কেমনে? মনে থাকবে তো? না, থাকবে না। শুধু ওয়ার্ড পড়লে ভাই মনে থাকবে না ভাই, এটাকে আপনার প্রয়োগ করতে হবে। কিভাবে প্রয়োগ করবেন? এরকম আপনি যে ওয়ার্ড গুলো পড়লেন সেই ওয়ার্ড কেন্দ্রিক কিছু লিখতে হবে। এটাও আপনারা হয়তো জানেন, কিন্তু যা লিখবেন সেটা তো নিজে রেডি করতে পারতেছেন না। কেমন হয় যদি এই ওয়ার্ড গুলো দিয়ে আমরা একটা টেক্সট আপনাকে তৈরি করে দিলাম, আগের দিন ওয়ার্ডগুলো শিখলেন, তারপরের দিন এই টেক্সট ধরে ধরে আপনি অনুবাদ করলেন। যেমন জলবায়ু পরিবর্তন হলো তাপমাত্রা, আবহাওয়া প্রবণতা এবং বৈশ্বিক জলবায়ু সিস্টেমে দীর্ঘমেয়াদী পরিবর্তন, এগুলো দিয়ে আপনার একটা সেন্টেন্স তৈরি করে দিলাম, ইংলিশে অনুবাদ করে দিলাম। কি মনে থাকবে না? মনে থাকবে। ভোকাবুলারি শেখার মূলত পদ্ধতি এটাই। এতক্ষণ ধরে আমরা প্রয়োজন বলে যা কিছু জানলাম তার সব থাকবে আমাদের 0 to অ্যাডভান্সড ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সে, যেখানে শুরু হবে বেসিক্স অফ রাইটিং দিয়ে এবং শেষ হবে অ্যাডভান্স রাইটিং দিয়ে। আপনার ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলকে সমৃদ্ধ করতে আজই সংগ্রহ করুন 0 to অ্যাডভান্সড ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং বইটি, রিটেন বাই এম রুবেল রানা অ্যান্ড পাবলিশড বাই ENG লার্নিং। এর মাঝখানে আপনি ট্রান্সলেশন, শর্ট সেন্টেন্স, লং সেন্টেন্স, দ্য আর্ট অফ মেকিং লং সেন্টেন্স, ইংলিশ থেকে বাংলা অনুবাদ, বাংলা থেকে ইংরেজি অনুবাদ, রিডিং কম্প্রিহেনশন, সামারি রাইটিং, প্রেসি রাইটিং, আর্গুমেন্টেটিভ রাইটিং, ফোকাস রাইটিং, এসে রাইটিং, ফর্মাল লেটার রাইটিং, পার্সোনাল লেটার রাইটিং, বিজনেস লেটার রাইটিং অ্যান্ড এনি পিস অফ রাইটিং পাবেন। কোথায়? 0 to অ্যাডভান্সড ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সে। আমাদের 0 to অ্যাডভান্সড ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং বইটাও আমি একই রকম ভাবে সাজাইছি। যারা বই পড়ে শিখতে চান তারা বই সংগ্রহ করবেন, আর যারা মনে করেন যে না, বইয়ের কথাগুলো একজনের মুখ থেকে যদি আমি বুঝতে পারি এবং যদি আমি মন খুলে তাকে প্রশ্ন করতে পারি আমি আরো ভালো শিখব, তারা আমাদের বইও সংগ্রহ করে কোর্সেও যুক্ত হয়ে যায়। আর এই বইটা আমি এমন ভাবে করছি যে এটা সেলফ স্টাডি টাইপের। এই বইটাই আপনার জন্য টিউটর, মনোযোগ দিলে আপনি শিখতে পারবেন। এখান থেকে সবই লেখা আছে। তো আমাদের 0 to অ্যাডভান্সড ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সে আমরা সবই শেখাবো। এবং এখানে ক্লাসের সংখ্যা থাকবে কতগুলো? এখানে ক্লাসের সংখ্যা থাকবে 60 লেকচার্স, 60 প্লাস। মজার বিষয়টা হলো আপনি পিডিএফ শিট পাবেন। আরো আনন্দের বিষয় হলো আপনার হোমওয়ার্ক থাকবে, যে দায়িত্ব কেউ নেয় না। অর্থাৎ একটা ক্লাসে আমরা যা শিখি তার উপর বেস করে আপনাকে একটা হোমওয়ার্ক দিব। সেই হোমওয়ার্ক গুলো আপনি সলভ করে ছবি তুলে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিবেন। এরকম হোমওয়ার্ক দায়িত্ব নিয়ে খুব একটা কেউ কোর্স করায় না, কিন্তু আমি কেন করাই? হ্যাঁ, আমার দায়বদ্ধতা আছে। আমি একটু মানুষকে জানাতে চাই যে অনলাইন কোর্স করে আসলে কিছু শেখা যায়। হ্যাঁ, মনোযোগ কখনো কখনো হারায়, বাট শেখা সম্ভব, এটা শেখাতে চাই আমি। তো আমাদের এখানে নাম্বার অফ লেকচার থাকবে ভাই 60 প্লাস লেকচারস থাকবে।
শুরু হবে বেসিক্স অফ রাইটিং দিয়ে। এগুলোকে আমরা বলি 0 লেভেল লেকচার টাইপের, 10টা লেকচার পাবেন এরকম। এখান থেকে শুরু, তারপর আমরা শুরু করব ট্রান্সলেশন বাংলা থেকে ইংলিশ। এই পর্ব শেষ করে ট্রান্সলেশন ইংলিশ থেকে বাংলা। তারপর আমরা শিখব দ্য আর্ট অফ মেকিং লং সেন্টেন্স, মানে আমি যেন চাইলে একটা বাক্য 3 লাইন 4 লাইন 5 লাইন করে লিখতে পারি। এরপর আমরা প্যাসেজ ট্রান্সলেশন শিখব। যখন আমার অনুবাদের পর্ব শেষ, মানে আমি চাইলেই অনুবাদ করে লিখতে পারি, তখন আমরা যাব রিডিং কম্প্রিহেনশনে, মানে একটা প্যাসেজ পড়ে আমি কিভাবে প্যারাফ্রেজিং এর মাধ্যমে থিমেটিক কোশ্চেন্সের উত্তর করব। একটা 1000 শব্দের প্যাসেজ পড়ে আমি কিভাবে 100 শব্দের সামারি লিখতে পারবো কিংবা প্রেসি লিখতে পারবো। 300 থেকে 350 শব্দের মধ্যে নির্দিষ্ট একটা টপিককে ফোকাস করে আমি কেমনে লিখবো, ফোকাস রাইটিং, আর্গুমেন্ট রাইটিং কিংবা এসে রাইটিং। অর্থাৎ বিসিএস, ব্যাংক সহ বাংলাদেশের যে কোনো কম্পিটিটিভ এক্সামের রিটেন ইংলিশ প্রিপারেশন এখান থেকে হবে। আইএলটিএস এর রাইটিং রিডিং 100% কভার হবে এখান থেকে। একাডেমিক স্কিল বৃদ্ধি পাবে এখান থেকে। আর যদি কেউ চান যে আমি লেখার মধ্যে মাধুর্যতা আনতে চাই, আমার সেন্টেন্স গুলোকে কারেক্ট করতে চাই, আমার চাকরি বাকরি দরকার নেই, বাট আমি চাই সুন্দর করে ইংলিশে যেন লিখতে পারি, তাদের জন্য এটা একটা দারুণ কোর্স হবে। সো এই কোর্স এর জন্য আমরা 5টি ক্লাস বরাদ্দ রেখেছি। আজকের ক্লাসটা হলো প্রথম ক্লাস। আজকের ক্লাসে আমি ডিটেলস জানালাম, পরে 4টা ক্লাসে আর ডিটেলস জানাবো না, আলোচনাই করব। সো এটা হলো আমাদের 1 নম্বর লেকচার। এরপরে থাকবে 2 নম্বর লেকচার। 2 নম্বর লেকচারে আমরা শিখবো প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল ব্যবহার করে কিভাবে লং সেন্টেন্স লিখতে হয়। আপনি কিভাবে 4-5 লাইন বাক্যকে ইংলিশে অনুবাদ করতে পারবেন কোনো নিয়ম ছাড়াই। ভোকাবুলারি মনে রাখার আরো সহজ উপায়। এটা 2 নম্বর লেকচার। 3 নম্বর লেকচারে আমরা শিখবো কিভাবে ফোকাস রাইটিং, এসে রাইটিং খাতায় লিখতে হবে। 4 নম্বর লেকচারে আমরা শিখবো কিভাবে আর্গুমেন্ট রাইটিং লিখতে হয়। 5-এ শিখবো কিভাবে বিশাল বড় একটা প্যাসেজ পড়ে থিমেটিক কোশ্চেন্স এর উত্তর প্যারাফ্রেজিং এর মাধ্যমে করা যায়। অর্থাৎ আমার টার্গেট হলো ভাই, আমি 5টা ক্লাসের মাধ্যমে রিটেন ইংলিশ প্রিপারেশন বলতে যা বুঝায় সবই টাচ করে যাব। এমন ভাবে টাচ করে যাব, যদি আপনি কখনো আমার কোর্সে ভর্তি নাও হন, অন্তত আপনি যেন নিজে নিজে বাসায় প্র্যাকটিস করতে পারেন। কেন? আমার এই উদ্দেশ্যটা কি? আমার উদ্দেশ্য হলো 2টা। প্রথম উদ্দেশ্যটা হলো, আমি জানি আমার দেশে অনেক ভাই বোন আছে যাদের প্রচুর ইচ্ছা থাকা সত্ত্বেও অনলাইনে আমাদের কোর্স কিনতে পারে না। তাদের জন্য আমার সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে আমি এই 5টা ক্লাসের মাধ্যমে ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং এর তার হাতে খড়ি দিতে চাই। এটা প্রথম উদ্দেশ্য। 2 নম্বর উদ্দেশ্য হলো, আমাদের কোর্সে যারা পুরো কোর্সটা করতে চায় তারা ফ্রি ক্লাস দেখতে চায়। আসলে আমি কাউকে ফোন দিয়ে বলতে পারি না যে আমি অনেক ভালো পড়াই, এটা আমি পারবো না বলতে। আমি জানি না আমি কেমন পড়াই, আপনি বলতে পারবেন। তো আমরা 5টা ক্লাস দিচ্ছি, আপনি 5টা ক্লাস করে ভর্তি হতে পারবেন। কোনো কিছু গোপন রাখার দরকার নেই। 5টা ক্লাসে আমি সব টপিকে পড়াবো। তো আপনার মনে করার কোনো কারণ নাই যে উনি এক টপিকে বস, এক টপিকে হিরো, আরেক টপিকে জিরো। আমি সব টপিকেই কেমন এটা আপনাকে জানাবো, আপনি দেখে শুনে বলে ভর্তি হয়ে যাবেন। তবে হ্যাঁ, একটা অফার আছে। অফারটা কি একটু বলি। অফারটা হলো, আমরা এই কোর্সের জন্য ফি নিচ্ছি 4080 টাকা। আমি জানি পারিপার্শ্বিক অনলাইনে যারা কোর্স করায় তাদের তুলনায় আমার কোর্স ফি বেশি, এটা আমি জানি। পাশাপাশি আমি এটাও জানি, হয়তো আপনি জানেন না, আমি জানি যে আমার কোর্স ফিটা 4080 হলো এটা যথেষ্ট কম। কারণ আমি জানি আমি 60টা ক্লাসে কি দিব আপনাকে, সেটা আমি তো জানি। তবে অনেকেই এই পেমেন্টে কোর্স নিতে পারে না, তাদের জন্য আমরা একটা সুযোগ রেখেছি। আগামী 2 দিনের জন্য আপনি এখান থেকে 50% ডিসকাউন্টে 4080 থেকে 50% ডিসকাউন্টে 2040 টাকায় ভর্তি হওয়া যাবে। 2040 টাকায় ভর্তি হওয়া যাবে আগামী 2 দিনে। তৃতীয় দিন থেকে আমার অফারটা চলবে
তবে 50% আর ডিসকাউন্ট থাকবে না, থাকবে 25% ডিসকাউন্ট। সেটাকে আমরা আরো একটু মার্কস করে নিব। পরবর্তীতে আপনি 2550 টাকায় ভর্তি হতে পারবেন, বেশি করে ডিসকাউন্ট। এবং পঞ্চম দিনের পর থেকে এই কোর্সে ভর্তি হওয়া যাবে 3060 টাকায়, তারাও 1000 টাকা ডিসকাউন্ট পাবে। তারপর আমাদের রেগুলার ফি যা তাই 4080 টাকা। সুতরাং যার আর্থিক ইস্যু আছে, ফিনান্সিয়াল ইস্যু, সে 2 দিনের মধ্যে ভর্তি হবে এই ফিতে। যার ফিনান্সিয়াল ইস্যু নেই, সে রিল্যাক্সে 5টা ক্লাস করবে, 6ষ্ঠ ক্লাসের পরে গিয়ে সে 4080 টাকায় ভর্তি হয়ে যাবে। আমাদের ফি আসলে এটাই, আমরা এটা কম নিতে পারি না, আমার এফোর্ট অনুযায়ী নিতে পারি না। কিন্তু ওই যে বললাম, সোশ্যাল রেসপন্সিবিলিটি থেকে এই ডিসকাউন্টটা দেয়া 2 দিনের জন্য। এই কোর্সে ভর্তি হতে চাইলে আপনার যোগাযোগ করতে হবে এই নাম্বারে 01605299524। আমাদের জাস্ট এই নাম্বারে আপনি যোগাযোগ করে ভর্তি হতে পারবেন। এটা আমাদের হোয়াটসঅ্যাপ। আর হ্যাঁ, আপনি ভর্তি না হলেও 5টা ক্লাস করতে পারবেন, ফ্রি 5টা ক্লাস, যার আজকে হলো প্রথম ক্লাস। আরো 4টা ক্লাস, সেই ক্লাসে কোনো বিজ্ঞাপন থাকবে না, টেনশন নেওয়ার কিছু নেই, শুধু আলোচনা হবে। আলোচনা শুনতে শুনতে আপনি বিরক্ত হয়ে যাবেন। মোট 5টি ক্লাস। বিজ্ঞাপন আজ দেওয়া প্রয়োজন ছিল, কারণ অনেকে অফারটা মিস করতে চায় না। ও, যারা আজই ভর্তি হবেন তাদেরকে নিয়ে আমাদের পরিকল্পনা কি, তাই তো? যারা আজই ভর্তি হবেন তাদেরকে আমরা একটা প্রথমে ফেসবুক সিক্রেট গ্রুপে যোগ করাবো। সেখানে আমরা তাকে রেডি করার জন্য আমাদের কিছু প্রিমিয়াম ক্লাস আছে, সেই ক্লাসগুলো দিব। মানে অপারেশন থিয়েটারে নেওয়ার আগে যেমন কিছু প্রিপারেশনের বিষয় থাকে, তারপর ওটিতে গিয়ে কাজ শুরু করে ডক্টররা, আমরা স্টুডেন্টদেরকে ভর্তির আগে কিছু লেকচার তাদেরকে দেই, যেগুলো দেখলে আমাদের ক্লাস তাদের জন্য ইজি হয়ে যাবে। আমরা তাদের এই বেসিক ইমপ্রুভমেন্টটা করাবো। তো আজ ভর্তি হলে আজ থেকে বেসিক ইমপ্রুভমেন্ট শুরু হয়ে যাবে, এরপর পঞ্চম দিন থেকে সে মেইন লেকচারে চলে যাবে আমাদের সাথে। তো ভর্তি হলে লস নেই। আর যদি আপনি 5 দিন পর ভর্তি হন, যে তাতে যা হবে, আপনার বেসিক ইমপ্রুভমেন্টের টাইমটা পাবেন না আপনি, আর কি মূল লেকচারে সরাসরি যাব। তার মানে কি মূল লেকচারে বেসিক ক্লাস হবে না? অবশ্যই হবে, বেসিকের তো শেষ নেই। আমরা একদম জিরো লেভেল গুলো এখন শেখাবো। তো এই হচ্ছে আমাদের কোর্সের ডিটেইলস। আজ ছিল আমাদের এই জিরো টু অ্যাডভান্স ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং কে কেন্দ্র করে প্রথম ক্লাস, যার সাথে বিজ্ঞাপনের কোনো সম্পর্ক নেই। মানে আপনি এই বিজ্ঞাপনের দিকে চোখ না রেখেও, কান না রেখেও 5টি ক্লাস করতে পারবেন। আর যদি আপনি চান যে না, এই 60টা ক্লাসে আমি জিরো থেকে একটু আমার লেভেলকে অ্যাডভান্সে নিতে চাই, এনরোল করে ফেলেন। আগামী 2 দিন 50% ডিসকাউন্টে 2040 টাকা। যারা মনে করেন এটা কোর্স ফি বেশি, এটাও যদি বেশি মনে হয়, তাদের জন্য আমাদের তো 5টা ফ্রি ক্লাস আছেই। এই 5টা ফ্রি ক্লাসে আপনি যদি শিখতে পারেন, আপনি অনেক কিছু শিখতে পারবেন। তাদেরকে আমরা কোর্স কিনতে বলতেছি না, কারণ আমার উদ্দেশ্য হচ্ছে 5টা ক্লাসে আপনাকে এমন কিছু শেখানোর জন্য আপনি কোর্স না কিনেও নিজে নিজে প্র্যাকটিস করতে পারেন। সো আজকে ক্লাসটি এখানেই শেষ হলো। সবার জন্য শুভকামনা রইল। ভর্তি হওয়ার জন্য কষ্ট করে এখানে আসতে হবে, হোয়াটসঅ্যাপ করতে হবে, একটু কমেন্ট করে, ফেসবুকে কমেন্ট করে ভর্তি হতে চাই, কোর্স ফি কত, আমরা এগুলো রিপ্লাই দেই না। সত্যি বলতে আমি আসলে একটু প্রিমিয়াম লার্নারদেরকে খুঁজি, মানে একদম সস্তা টাইপের যারা, এটা একটু দেখলাম, এমনি জিজ্ঞেস করি কয় টাকা দাম, কত টাকা, আবার কেউ লিখে কত। আমরা বুঝি যে এগুলো আসলে আমার অডিয়েন্স না, এদেরকে আমার প্রয়োজন নেই। এই আমি এই জিনিসগুলো একটু এনশিওর করি, তাহলে মন মতো শেখানো যায়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।